ফটোশপের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুলস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তবে আজকে যে টুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ফটোশপের সব থেকে ইম্পর্টেন্ট টুল। শুধু ফটোশপ না, অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যদি ধরা যায়, তাহলে পেন টুলটা সব থেকে বেশি প্রয়োজন হয় আমাদের, সব থেকে আবশ্যকীয় টুল। তো এই টুল নিয়ে যদি আমাদের প্রপার ওয়েতে কাজ করতে না পারি, তাহলে আমরা কখনোই কোনো কিছু সঠিকভাবে তৈরি করতে পারবো না। সেটা বলেন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ অর্থাৎ ফটো এডিটিং ক্ষেত্রে করতে পারবো না, অথবা আমরা কোনো ডিজাইন তৈরি করব, সেই ডিজাইনটা পারফেক্ট ভাবে করতে পারবো না যদি আমরা এই পেন টুলটাকে সঠিকভাবে আয়ত্তে না আনতে পারি। তো আমরা পেন টুলটাকে কিভাবে সঠিকভাবে আয়ত্তে আনতে পারি বা এর জন্য কি করা যেতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে এবং পেন টুলটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখাবো। পাশাপাশি পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলটা কি, এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। আমরা মাস্কিংটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয় বলেছিলাম প্রথম দিকে। আমরা লেয়ার মাস্কিং, তারপরে ক্লিপিং মাস্কিং দেখেছি। আজকে একটা নতুন মাস্কিং দেখবো, সেটা হচ্ছে ভেক্টর মাস্কিং। ওকে, যেটা বাকি আছে। তো আমরা আলোচনার দিকে একটু আগাই। তো আমরা একটা নতুন একটা পেজ নিই প্রথমে। পেজ না নিয়ে তো কোনো কিছু করতে পারবো না, পারবো? ভালো একটা পেজ নিই, প্রিন্ট। এখন এই যে টুলটা, এই টুলটাকে বলা হয় পেন টুল, তাই না? এই এই টুলটা কি কি বলা হয়? পেন টুল বলেন। এই আইকনটা দেখে তো চিনতে পারবো আমরা প্রত্যেকেই। পেন টুলের বেশ কিছু বিষয় আছে। পেন টুলে যখন ক্লিক করা হয়, আমরা প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা এরকম মেনু বার দেখতে পারি না উপরের দিকে? পেন টুলেরও কিন্তু উপরের দিকে বেশ কিছু মেনু অপশন আছে, তাই না? উপরের দিকে মেনুর অপশন আছে না? তো প্রথম যদি আমরা এই বক্সে ক্লিক করি, এখানে শেপ এবং পাথ নামে দুটো অপশন আসতেছে। এখন শেপ কি আর পাথ কি, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে আগে। শেপ বলতে শেপ বলতে কি বোঝায়? শেপ বলতে যখন আমরা কোনো কিছু পেন টুলের সাথে জাস্ট ক্লিক করে তৈরি করি একটা কর্নার থেকে আর একটা কর্নার, এভাবে তৈরি করতে করতে প্রথম কর্নারে যে শেষ করতেছি, এবং এই যে শেপটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে শেপ বলা হচ্ছে। আমরা যেটাকে দেখতে পাচ্ছি যখন পেন টুলের সাহায্যে ক্লিক করে করে একটা একটা পয়েন্ট এরকম তৈরি করতেছি, আমরা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে যখন যে শেষ করব, তখন এগুলোর সমন্বয়ে যে বস্তুটা আমাদের সামনে দেখা যাবে, যে অবজেক্টে আমরা দেখতে পারবো, সেই অবজেক্টটাকে কি বলা হচ্ছে? শেপ। ঠিক আছে, এই অবজেক্টকে কি বলা হচ্ছে? শেপ। এখন প্রশ্ন তো হতেই পারে যে আমরা শেপ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, চার মাথা এক জায়গাতে লাগতেছে। পাত নিয়ে কাজ করলে তো আমাদের চার মাথা এক জায়গাতে লাগতেছে, তাহলে ওইটাকে ভাইয়া শেপ বলা হচ্ছে, এটাকে পাত বলা হচ্ছে, তাই না? এটার জন্য আমাদের শেপ এবং পাতের মাঝখানে পার্থক্যটা প্রথমে বুঝতে হবে। শেপ এবং পাতের মাঝখানে পার্থক্যটা কি? শেপ হচ্ছে আমরা যখন পেন টুলের সাহায্যে কোনো শেপ ড্রয়িং করি, শেপ নিয়ে ড্রয়িং করি, তখন আমাদের সামনে যে অবজেক্টটা দেখা যায় সেটা আসলে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর ভিত্তি করে এই শেপটা তৈরি হয়। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর ভিত্তি করে তৈরি হয়। যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর ভিত্তি করে কোনো কিছু তৈরি করা হয়, তখন সেটা হয় ভেক্টর বেস। তখন সেটা কি হয়? ভেক্টর বেস। আর ভেক্টর বেস সফটওয়্যারগুলো, আমরা যদি ইলাস্ট্রেটরের কথা বলি, ভেক্টর বেস সফটওয়্যার, এই সফটওয়্যারে যখন কোনো কিছু ক্লিক করা হয়, ক্লিক করে যখন ছেড়ে দেওয়া হয়, ওইটা অটোমেটিক নতুন লেয়ারে চলে যায়। দেখেন আমরা এখান থেকে ক্লিক করার সাথে সাথে কি সেটা নতুন লেয়ারে এখানে যাচ্ছে কিনা দেখেন। আমাদের লেয়ার কিন্তু নেওয়া লাগতেছে না, অটোমেটিক কিন্তু নতুন লেয়ারে চলে যাচ্ছে। তো আমরা যখন এই শেপ নিয়ে কাজ করি, তখন এটা সরাসরি ভেক্টর বেস সফটওয়্যারের মতো ফটোশপ আবার কাজ করে। যদিও আমরা জানি ফটোশপ রাস্টার বেস সফটওয়্যার, অর্থাৎ পিক্সেলের উপর ডিপেন্ড করে, তাই না? ফটোশপ কি পিক্সেলের উপরে চলে না? পিক্সেল যেমন সেইভাবে চলে না, বলেন তো? পিক্সেলের উপর ভিত্তি করে আমাদের ফটোশপ কাজ করে, কিন্তু
যখন আমরা এখানে থেকে শেপ নিয়ে কাজ করি তখন সেটা পিক্সেল বেস থাকে না, তখন ফটোশপটা কাজ করতে থাকে রাস্টার বেস ভেক্টর বেস সফটওয়্যারের মতো। অর্থাৎ আমরা যদি এইখান থেকে কোনো অবজেক্ট তৈরি করি এবং এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, আমরা তো জানি যে ভেক্টর কোনো বিষয়কে যদি ছোট বড় করা হয় সেটা পিক্সেলেট হয় না, আমরা ছোট বড় করতেছি, আমাদের রেজুলেশনের কোনো ক্ষতি হচ্ছে এই ইমেজের? বলেন, রেজুলেশনের কোনো ক্ষতি হচ্ছে? কিন্তু সেই বিষয়টাই যদি আমরা এখান থেকে জাস্ট এইভাবে সিলেকশন করে কালার দিতাম, এখন যদি কন্ট্রোল ডি সিলেক্ট করে অবশ্যই নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল দিয়ে যদি ছোট করে আবার যদি বড় করতে হতাম, তাহলে কি রেজুলেশন ঠিক থাকতো? আমাদের রেজুলেশন কি খারাপ হয়ে যেত না? তো এই জিনিসটা আমরা তখন বুঝতে পারবো যখন আমরা এটা ইলিপস টুল যদি নিতাম, তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারতাম, তাই না, এটা আসলে কি হচ্ছে। যেটা বিগত দিনগুলোতে আমরা দেখেছিলাম, তাই না, যে আমরা যখন কোনো কিছু ছোট করে সেটাকে যখন বড় করতে যাই, ফটোশপ ওর যে ডিটেলস গুলো অটোমেটিক কিছু ডিলিট করে দেয়, তাই না। কিন্তু যখন আমরা কাজ করি এই পেন টুল দিয়ে এবং সেটাকে যদি পেন টুলটাকে শেপ মোডে রাখি, তখন আমাদের ফটোশপটা কিভাবে কাজ করবে? ভেক্টর বেস সফটওয়্যারের মতো কাজ করবে, তাই না। আর ভেক্টর বেস সফটওয়্যারে কি করা যায় বলেন তো? যদি কোনো কিছুতে আমরা নিজের প্রয়োজনে ছোট বড় করি, তাহলে সেটার কি কোনো পরিবর্তন হবে? সেটা কি কোনো পরিবর্তন হবে বলেন? কোনো পরিবর্তন হবে? কখনোই হবে না। ওইটা রেজুলেশনে কোনো সমস্যা হবে না। প্রথমত, যদি আমরা পাথ নিয়ে কাজ করি, এই সমস্যাটা আমাদের পড়তে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা, শেপ থাকা অবস্থায় আমরা চাইলে এটার সাথে আবার স্ট্রোক কালার অ্যাড করতে পারি। স্ট্রোক কি বোঝানো হয় জানেন তো? আমরা স্ট্রোকটা কি জানি কি? যখন একটা কালারকে দুইটা ভাগে বিভক্ত করা যেতে পারে। কেমন? এই যে এই পিকচারের মাঝখানে যে কালারটা আছে সেটাকে ফিল কালার ধরতে পারি। যদি এর বর্ডার দিয়ে, এই পিকচারের বর্ডার যদি আমরা এখানে কোনো কিছু অ্যাড করতাম, সাপোজ এখানে এরকম যদি কোনো বর্ডার লাইন অ্যাড থাকতো, কোনো কালার, সেই কালারটাকে কি বলা হতো? স্ট্রোক কালার। এখন এই শেপগুলোর সাহায্যে আমরা একটা সুযোগ পাই, যখন আমরা এখান থেকে পেন টুল থেকে শেপ নিয়ে কাজ করি, তখন আমরা কি স্ট্রোক কালার, ফিল কালার দেওয়ার সুযোগ পাই। এখন আমরা যখন অনেকেই কাজ করব, অনেকের এরকম কালার আসবেই না, কালার নাও আসতে পারে। এই কালার না আসার পেছনে কারণ হচ্ছে এখান থেকে আমাদের দেখবেন যে ফিল কালার এবং স্ট্রোক কালার নামে দুটো অপশন আছে, তাই না। এখন আমরা এখান থেকে স্ট্রোকটা অ্যাড করব কি অ্যাড করব না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের উপরে। আমরা যদি এখান থেকে ফিলে ক্লিক করে এখান থেকে যদি কোনো কালার চেঞ্জ করি, সেটা অটোমেটিক এখানে এই কালারটা অ্যাড হয়ে যাবে। বা আমরা এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে যে কালারটা দিব, সেই কালারটা কিন্তু আমাদের ওই শেপে দেখতে পাচ্ছি, তাই না। কি ওই কালারটা দেখা যাচ্ছে না? এখান থেকে কালার পিকার বা আমাদের RGB, CMYK, বিভিন্ন মোডের বিভিন্ন কালার, ডার্ক কালার, এরকম বিভিন্ন কালার আছে কিন্তু, ঠিক আছে, লাইট কালার। এগুলো আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারি, তাই না। তো এখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করব, সেই কালারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই কালারের সাথে আমরা কি বলতেছি, যখন আমাদের শেপ মোডে থাকে তখন আমরা স্ট্রোক কালার অ্যাড করার সুযোগ পাই। অর্থাৎ বর্ডার কোনো কালার যদি চাই, সেটাও আমরা অ্যাড করতে পারবো। আমরা জাস্ট স্ট্রোকে ক্লিক করে এখান থেকে নান থাকে, তাই না। যদি আমাদের উপরে এরকম ক্রস মতো থাকে, ফিল কালারের ক্ষেত্রেও সেম, যদি ক্রস থাকে তাহলে কোনো কালার দেখা যায় না। অনেকে দেখাচ্ছে কালার দেখা যাবে না, ভাই আমার কালার আসে না। তো কালার যদি না আসে, প্রথম কারণ হচ্ছে আপনার শেপ মোডে নাই। দ্বিতীয় কারণ, এখান থেকে কালারটা কি কোনো কালার সিলেক্ট করা নাই। আপনি এখান থেকে কালার সিলেক্ট করেন বা এখান থেকে যে কোনো কালার পিক করেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার।
কালার সিলেক্ট করলেন, দেন পরের অপশনটা আসতেছে কি স্ট্রোক। স্ট্রোকটা কি? স্ট্রোকটা হচ্ছে বললাম যে বর্ডার থেকে যে লাইনটা দেখা যায়। এখন আমরা যদি এখান থেকে ব্লু, এখান থেকে স্ট্রোকটা এই কালারটা দিই গ্রিন, আমরা যদি স্ট্রোকের উপর ক্লিক করি স্ট্রোকটাকে এভাবে বাড়াই, তাহলে আমাদের কতটুকু স্ট্রোক হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি না? জাস্ট স্ট্রোকের পরে যে আমরা এতটুকু ক্লিক করেছি। অথবা কি করতে পারেন আপনি, এই যে লেখা, এই লেখার উপরে যে কন্ট্রোলের সাথে ক্লিক করতে পারেন, ঠিক আছে? কন্ট্রোলের সাথে ক্লিক করলেও স্ট্রোকটার পরিমাণটা আপনি দেখতে পারবেন কতটুকু বাড়তেছে, বা আপনি এখান থেকে এতটুকু দিয়েছেন। কন্ট্রোলের সাথে এই পিকচারের উপর ক্লিক করলেও আপনি সেই স্ট্রোকের মানটা, অ্যাকুরেট মানটা কিন্তু দেখতে পারবেন যে কতটুকু হচ্ছে। বুঝতে পেরেছেন? অনেকগুলো অপশন আপনার সামনে আছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে স্ট্রোকের মানটা দেখতে পারেন। এখন বিষয় হচ্ছে এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকের আবার কিছু ব্যাপার আছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানা দরকার। স্ট্রোকের পাশে একটু খেয়াল করে যদি দেখি, স্ট্রোক অপশন নামে একটা আমাদের অপশন আছে, তাই না? স্ট্রোক অপশন, স্ট্রোকের আলাদা প্যানেল এখানে দেয়া আছে নাকি একটু দেখি। আচ্ছা, স্ট্রোকের এখানে আলাদা কোনো প্যানেল দেওয়া নেই, আমরা এখান থেকে স্ট্রোকের প্যানেলটা বের করে নিতে পারবো। আমরা এখান থেকে মোর অপশনে ক্লিক করলে স্ট্রোকের বেশ কিছু বিষয় আমাদের সামনে শো করতেছে, তাই না? আমরা এখন এই আলোচনা করার চেষ্টা করব এই বিষয়গুলো আসলে কি, ঠিক আছে? তো আমরা যদি প্রথমটাতে খেয়াল করে দেখি, স্ট্রোকের যে প্রিসেট, এটা আসলে এই স্ট্রোক লাইনটা দেখতে কেমন হবে সেটা বোঝাচ্ছে। আমরা এই সাইজটাকে আগে একটু বাড়াই স্ট্রোকের, ওকে, এটা কেটে দিই। স্ট্রোক সাইজটাকে একটু বাড়াই, তাহলে ক্লিয়ার আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে, তাই না? বুঝতে পারতেছেন তো আমার কথা? আমার কথা কি আটকে আসছে না ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এইখান থেকে আমরা কি বললাম, এখানে কি বললাম আমরা, স্ট্রোকের যে অপশনগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তো আমরা এখান থেকে সেম ভাবে এখানে স্ট্রোকের এই লাইনের উপর ক্লিক করি, স্ট্রোক অপশন। এখান থেকে আমরা যদি মোর অপশন বা এখান থেকে নিচের মোর অপশনে ক্লিক করলে আমরা এইগুলো দেখতে পারবো। তো এখান থেকে প্রথমে আসতেছে প্রিসেট। প্রিসেটের এখানে স্টেট, আমাদের এই স্ট্রোকটা কেমন হবে, একদম স্ট্রেট লাইন হবে কিনা। যদি আমরা প্রথমটাতে ক্লিক করে রাখি তাহলে এটা এরকম স্ট্রেট লাইন আকারে হবে। যদি আমরা সেকেন্ডটাতে ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন তো, ডট ডট আকারে হচ্ছে না? ডট ডট আকারে হচ্ছে না? যদি এটাকে আমরা ডট ডট, আমরা এটা বৃত্তকারে ডট চাচ্ছি, আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে কি ছোট ছোট বৃত্তের মতো হবে না? তো এখান থেকে সেই প্রিসেট গুলো এখানে কথায় বলা আছে যে আসলে আমি স্ট্রোক লাইনটা কেমন ভাবে দেখতে চাচ্ছি, সে সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করবে। আমরা যেমন চাচ্ছি তেমন এখান থেকে নিতে পারি, অথবা আমাদের এই ড্যাশটাকেও কাস্টমাইজ করতে পারি। আমাদের ড্যাশটা কতটুকু নেব, ড্যাশ সাপোজ 4 এর জায়গায় আমরা 6 নিতে যাচ্ছি, 6 নিতে পারবো, বা 2/2 নিতে চাচ্ছি, ছোট যতটুকু ড্যাশ ততটুকু গ্যাপ আমরা যাচ্ছি, অর্থাৎ এতটুকু ফাঁকা, একটা ফাঁকা একটা গ্যাপ রাখবো, একটা ড্যাশ রাখবো, আমরা করতে পারতেছি। বা আমরা এক 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 নিতে চাচ্ছি, সেটাও কিন্তু সম্ভব। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা নির্দিষ্ট, আমরা আবার এখানে যাচ্ছি 5 3, এরকম ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু আমরা এরকম সিলেক্ট করতে পারবো ড্যাশের গ্যাপের মাঝখানে যে দূরত্ব নিজেদের মন মতো করে। বুঝতে পেরেছেন? এভাবে আমরা ছোট বড় এভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে ড্যাশ গ্যাপ করে আমরা এগুলো করতে পারি, কোনো সমস্যা নাই, নিজেদের মতো করে। তো এরপরে আমাদের ড্যাশ গ্যাপ, আপনি 3টা আগে ড্যাশ গ্যাপকে বিভক্ত করতে পারবেন। মনে করেন যে আপনি প্রথমে ড্যাশ নিয়েছেন 4, গ্যাপ 2, আপনি চাচ্ছেন এর পরের যে লাইনটা হবে সেটা ড্যাশটা আপনি কম নেবেন,
মানে সাইজটা কম নিবেন, দেখছেন সাইজটা কম হচ্ছে না, একটা বড় একটা ছোট হচ্ছে না, আপনি গ্যাপটা 2 রাখলেন, আপনি চাচ্ছেন এর পরের সাইজটা আরো কম নিবেন, আপনি ড্যাশটা যদি 1 দেন তাহলে কি রকম মানে পার্থক্য তৈরি করার জন্য, বুঝছেন? তাহলে এখানে যে যতটা ড্যাশ আছে সবগুলো একসাথে দিতে হবে? সবগুলো একসাথে না, ড্যাশ প্রথম যেটা আছে সেটা বড়, তারপর এটা ছোট হবে একটু, তারপর এটা কি আরেকটু ছোট, না এখানে দেখেন এটা কি প্রথমটা কি খেয়াল করে দেখেন, প্রথমটা ড্যাশ কত 4 সাইজ, তারপর এটা কত ড্যাশ আমরা কত সাইজ নিয়েছি 3, তারপর এটা ড্যাশ কত নিয়েছি 1, সেটা কি প্রথমটা বড় তারপর এটা ছোট তারপর এটা ছোট, এইভাবে ছোট হয় নাই? আর এই মাঝখানে যে গ্যাপ, গ্যাপের পরিমাণ তো আমরা প্রত্যেকটাই 2 দিয়েছি তাই না? আমরা যদি এইখানে 3 দিতাম তাহলে গ্যাপটা প্রথম গ্যাপটা বেশি হতো, যদি এখানে 2 দিতাম এখানে যদি 1 দিতাম তাহলে কি প্রথমটা বেশি তারপর এটা একটু কম তারপর এটা একটু কম, না এখানে একটু খেয়াল করে দেখেন গ্যাপের গ্যাপের হ্যাঁ, মানগুলো তারপর দেখছেন? ওইটা আবার রিপিট হবে? হ্যাঁ এভাবে রিপিট হতে থাকবে, প্রত্যেকটা রিপিট হচ্ছে না দেখেন তো, 1 2 3 হ্যাঁ 1 2 3 এভাবে রিপিট হচ্ছে না, 1 2 3 হ্যাঁ 1 2 3, প্রত্যেকটা এভাবে রিপিট হতে থাকবে এই বিষয়গুলো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পেরেছেন? জি। ওকে, তো এখান থেকে আমরা চাইলে এগুলোকে আমরা নিজের মতো করে কেমন চাচ্ছি, রাউন্ড চাচ্ছি, রাউন্ড দরকার না, সেটা আমরা নিজেদের মতো করে নিতে পারবো, সেটা সম্পূর্ণ আমাদের উপরে, ঠিক আছে? যেমন চাইবো তেমন হবে, কোনো সমস্যা নাই। যদি রাউন্ড শেপ চাই আমাদের কখনো, অবশ্যই আমাদের এই ড্যাশ কিন্তু শূন্যই দিতে হবে। যদি ড্যাশটাকে আমরা বাড়াই, দেখেন ড্যাশটাকে যদি আমরা বাড়াই অ্যাড করি তাহলে কিন্তু আমাদের এই রাউন্ড শেপ আর থাকবে না, আমাদের এখানে বেসিক যে শেপ দেখতেছি দেখেন ড্যাশটা শূন্য গ্যাপটা 2, ওকে। আমরা যদি গ্যাপ বাড়াই, ওকে, কিন্তু আমাদের এই ড্যাশটা যদি আমরা বাড়াতে যাই দেখেন এখন এখানে যদি অ্যাড করি তাহলে কিন্তু আমাদের সামনে অপশনগুলো এখান থেকে যদি ড্যাশ 1 দিই দেখেন এই রাউন্ডটা কি আর থাকতেছে, রাউন্ডটা তখন একটু পরিবর্তন হয়ে যাচ্ছে না, দেখছেন একটা ড্যাশ একটা গ্যাপ এরকম হচ্ছে না? আমরা যদি আবার 2 দিই তাহলে কি সেটার পরিমাণটা আরো বাড়বে না? তো আপনার যদি এরকম একটা ড্যাশ একটা ড্যাশ লাইন এরকম আপনি চাচ্ছেন একটা ড্যাশ একটা গ্যাপ এরকম দিবেন, সেটা করতে পারেন। এখন আপনি যদি চান এই বিষয়গুলো আপনি দেখবেন না, আপনি নিয়ন্ত্রণ করবেন না, আপনি এটাকে অফ করে রাখবেন, তাহলে কিন্তু এটা এখান থেকে অফ ক্লিক করলে এটা কাস্টম যে শেপ না, অটোমেটিক কিন্তু চলে যায়, প্রথম যে প্রিসেট থাকে সেটার মোডে চলে যায় যখন আপনি এই ড্যাশ লাইনটা এটা অফ করে রাখেন, প্রথম যে অবস্থায় সেই অবস্থায় কাস্টম অবস্থায় কিন্তু চলে যায় যখন আপনি এই ড্যাশ লাইনে ক্লিকটা সরাই দেবেন, ওকে। তো এরপরে আমাদের সামনে আসতেছে অ্যালাইন। অ্যালাইনটা কি? অ্যালাইন কিসের সাথে অ্যালাইন করবে? আমরা যদি এই পিকচারটাতে একটু খেয়াল করে দেখি কয়েকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তাই না? কয়েকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না? এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। কি বলা হয়? বলেন কি বলা হয় পয়েন্টগুলোকে? অ্যাঙ্কার পয়েন্ট। এবং এই অ্যাঙ্কার পয়েন্ট, একটা অ্যাঙ্কার পয়েন্ট এবং একটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে চিকন একটা লাইন আমরা দেখতে পাচ্ছি না? চিকন লাইন যেটা অ্যাঙ্কার পয়েন্টগুলোকে একত্রিত করেছে। যখন আমরা কোনো কালার ছাড়া যদি এটাকে দেখি ক্লিয়ার আর একটু ভালো বুঝতে পারবো। এখান থেকে আপাতত আমরা শেপ থেকে পাতে নিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে কি একটা লাইন আমরা এরকম দেখতে পাচ্ছি না? এই লাইনগুলোকে বলা হয় কি বলেন তো? পাথ। এই লাইনগুলো, এই লাইনগুলোকেই বলা হয় পাথ, ওকে। তো আমরা এখন আসি এই ইমেজে, আমরা পেন টুলটা নেব, এখান থেকে শেপ সিলেক্ট করব, এই লেয়ারটা সিলেক্ট করে আমরা আবার এখান থেকে মোর অপশনে যাব। তো এখান থেকে অ্যালাইনটা আসলে যখন আমরা সেন্টার করি বা ইনসাইড করি, যখন আমরা ইনসাইড করি তখন কি হয়? তখন এই যে পাথ, এই পাথ লাইনের ভেতরের দিকে, ইনসাইড মানে কি ভিতরের দিকে না? স্ট্রোক কালারটা কোন দিকে হবে বোঝায়? ভেতরের দিকে। বলেন তো কোন দিকে হবে বোঝায়? যখন ইনসাইড মানে কি? ইনসাইড মানে তো ভেতরে, আমরা জানি তাই না? যখন এই জিনিসটাই আমরা সেন্টারে ক্লিক করব তখন কি হবে বলেন তো? যখন সেন্টারে ক্লিক করব অ্যালাইনটা কিসের সাথে হচ্ছে? এই পাথের সাথে, তাই না? এই পাথের সাথে স্ট্রোকটা অ্যালাইন হচ্ছে না? পাথের
যখন আমরা ইনসাইড দিছি পাতের ভিতরের দিকে আসতেছে, যখন আমরা সেন্টার দেব তখন এই স্ট্রোকটা কোন দিকে যাবে? সেন্টার গেলে কি হবে? স্ট্রোকটা কেমন দেখা যাবে? মাঝামাঝি দিকে, অর্থাৎ অর্ধেক ভিতরের দিকে থাকবে স্ট্রোকের লাইনের, অর্ধেক বাইরের দিকে, তাই না? অর্ধেক ভিতরের দিকে অর্ধেক বাইরের দিকে থাকতেছে না? সেম ভাবে যদি আমরা এটাকে এখন আউটসাইড করে দিই তাহলে কি এই ফুল স্ট্রোকটাই কি আমাদের এই শেপের বাইরের দিকে যাবে না? সেকশনের বাইরের দিকে কালার পড়বে না? তো এইভাবে কিন্তু আমরা অ্যালাইন নির্ধারণ করতে পারি। দেন এরপরে আমাদের ক্যাপস এবং কর্নার নামে দুটো অপশন আসতেছে। এটার জন্য আমরা আলাদা আলাদা বেশ কিছু এক্সাম্পল তৈরি করতে পারি। তো কর্নারটাই দেখি আমরা, শুধুমাত্র এই কর্নারের ভিন্নতার কারণেই, সরি অ্যালাইনের ভিন্নতার কারণে পিকচারগুলোর এক একটা সাইজ এক এক রকম মনে হয়। তো আমরা পেন টুলের সাহায্যে শিফটের সাথে ক্লিক করে সমান্তরাল লাইন তৈরি করলাম এরকম, ঠিক আছে? এরকম সমান্তরাল লাইন নিয়েছি। তো এটাকে আমরা একটা স্ট্রোক কালার অ্যাড করব। স্ট্রোকটা দুইটা কালারের ভিতর পার্থক্যের জন্য আমরা স্ট্রোকটা দিলাম। এখন আমরা কি বলতেছি, এই স্ট্রোকটাকে কপি করব, এটাকে দুইটা আরো সেম, তাহলে বুঝতে পারবো যে আসলে চেঞ্জ করলে আমাদের কতটুকু চেঞ্জ হচ্ছে, তাই না? এই তিনটাকে ধরে একটু ছোট করি। এবার এইটা আমাদের সেন্টার অ্যালাইন আছে, তাই না? এইটাতে সিলেক্ট করব, এইটাতে ক্লিক করে এটার অ্যালাইনটা চেঞ্জ করব আমরা। এখান থেকে অ্যালাইনটা কোনটা দেব? সেন্টার দেব। ওইটা আমাদের ইনসাইড আছে, এটা সেন্টার দিলাম। এটার অ্যালাইনটা কি দেবো? আমরা আউটসাইড দেব। এটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন থেকে আউটসাইড। দেখেন তিনটা শেপ কি আমাদের সেম সাইজের না? তিনটা শেপই কি আমাদের সেম সাইজের না বলেন তো? শুধুমাত্র স্ট্রোকের অ্যালাইনের ভিন্নতার কারণে তিনটা শেপ কি তিন রকম মনে হচ্ছে না? যেটা ইনসাইড ছিল সেটা সেটা আমাদের ছোট মনে হচ্ছে না? যেটা আমাদের আউটসাইড ছিল সেটা সব থেকে বড়। কেন ছোট বড় মনে হচ্ছে? কারণ যখন ইনসাইড ছিল তখন আমাদের যেখানে শেপের যে কালার, সেই কালারের জায়গায় কি স্ট্রোক কালারটা জুড়ে আছে না? যখন আউটসাইড দেওয়া হচ্ছে তখন কালারের বাইরে যে অ্যাড হচ্ছে না? বলেন তো, বাইরে যে অ্যাড হচ্ছে না? এই কারণেই কিন্তু আমরা তিনটা শেপে তিনটা ভিন্নতা দেখতে পাচ্ছি। এখন দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা এখন প্রশ্ন আসতেছে আমাদের, স্ট্রোকের ভিতরে আমাদের ক্যাপস নামে অপশন আছে কর্নার। তো ক্যাপস কর্নার বোঝানোর জন্য আমরা এখান থেকে ফিল কালারটা অফ রাখি, স্ট্রোক একটা কালার নিব, জাস্ট স্ট্রোক একটা কালার নিব। এখান থেকে স্ট্রোকের সাইজটাও একটু বাড়ায় রাখি। পেন টুলটা নিয়ে জাস্ট আমরা একটা ক্লিক করলাম, এরকম তিনটা আলাদা আলাদা পাত নিব। নতুন পাত নিতে হলে অবশ্যই ক্লিক করে অন্য জায়গায়, কন্ট্রোলের সাথে অন্য জায়গায় ক্লিক করলাম, আমাদের পেন টুল চলে গেল। দেন আমি আবার পাত নিচ্ছি। তো এই পাতটা আমরা এইভাবে না নিয়ে তিনটায় সেম সাইজ নেব, একটাকে নিয়ে একটাকে কপি করব। কপি করলাম, ওকে। তিনটা সাইজই তো আমাদের সেম, তাই না? তিনটা সাইজ কি সেম না? এখন এটাতে আমরা এই ক্যাপসের একটু ব্যবহার দেখব, একটু বড় করি এগুলোকে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল, এগুলোকে একটু বড় করি। পেন টুলের সাহায্যে স্ট্রোকটাকেও আর একটু বড় করি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে আমাদের কি ক্যাপস দেওয়া আছে একটু দেখি যেন। এটাকে আমাদের দেওয়া আছে বাট ক্যাপ, ঠিক আছে? আমরা এখান থেকে মোর অপশনে যাই, তাহলে নামগুলো দেখতে পারবো। এটা কি বাট ক্যাপ, তাই না? বাট ক্যাপের গুণটা কি, বা বাট ক্যাপের কি ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাই? আমরা বাট ক্যাপের ক্ষেত্রে যখন যে পয়েন্ট থেকে ক্লিক করি, অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করি না, যেখানে ক্লিক করি সেখানে একটা পয়েন্ট তৈরি হয় না? ওই পয়েন্ট থেকে নেক্সট পয়েন্টে যেখানে ক্লিক করব ওইখানে যে কালারটা থেমে যাবে অটোমেটিক। যেখান থেকে ক্লিক করতেছি সেখানে শুরু হচ্ছে, যেখানে ক্লিক শেষ করতেছি সেখানে কালারটা থেমে যাচ্ছে, তাই না? সেকেন্ডের কালারটা আমাদের অপশনটা আসতেছে, আমরা সেকেন্ডটাকে ক্লিক করি, ক্যাপটাকে চেঞ্জ করব। পেন টুলটা আবার ক্লিক করলাম, এখান থেকে স্ট্রোক যে মোর অপশন, এখান থেকে বাট ক্যাপের জায়গায় আমরা যদি রাউন্ড করি তাহলে কি হচ্ছে,
এই কর্নার গুলো রাউন্ড হয়ে যাচ্ছে না শেপের, স্ট্রোকের কর্নার গুলো কি রাউন্ড হয়ে যাচ্ছে না, এবং আমাদের এই লাইন থেকে একটু দূরে যে রাউন্ড হচ্ছে, তাই না? রাউন্ডটা কি দূরে যে হচ্ছে না? যেখান থেকে আমরা ক্লিক করেছি সেখান থেকে এক্সট্রা কিন্তু লাইন তৈরি হচ্ছে। সেম ভাবে এখান থেকে যদি আমরা স্কোয়ারটাকে ক্লিক করি, সেকেন্ডটাতে থার্ডটাতে যাব, থার্ডটাতে ক্লিক করে আমরা এখান থেকে পেন টুলটা আবার নিব, এখান থেকে আমরা ক্যাপ থেকে কি স্কোয়ারটা নেব। স্কোয়ারটা নিলে কি হবে, আমাদের বাট ক্যাপের মতোই কাজ করতেছে, কিন্তু স্কোয়ারটা কি যেখান থেকে আমাদের পয়েন্ট আছে সেখান থেকে একটু দূরে যে আমাদের লাইনের কালার শেষ হচ্ছে, তাই না? লাইনের কালার কি দূরে যে শেষ হচ্ছে না বলেন তো? তো পার্থক্য কি ক্যাপসের পার্থক্য বুঝতে পারতেছি? সেম ভাবে এই ক্যাপসের পার্থক্যের কারণে এই তিনটা লাইন কি তিনটা ভিন্ন ভিন্ন হচ্ছে না? তো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমাদের রাউন্ড শেপ প্রয়োজন হয়, অনেক সময় আমাদের স্কোয়ার শেপ প্রয়োজন হয়। আমরা এরকম এই ক্যাপস গুলো পরিবর্তনের মাধ্যমে কি স্ট্রোকের এরকম রাউন্ড শেপ তৈরি করতে পারবো না? অবশ্যই স্কোয়ারের রাউন্ড শেপ আমরা আশা করি তৈরি করতে পারবো। এখন তৃতীয় যে ব্যাপারটা সেটা আমরা এখান থেকে ফিল কালার অ্যাড করি, স্ট্রোকটাকে নান করে দিই। তৃতীয় যে স্ট্রোকের ব্যাপারটা সেটা কি কর্নার, তাই না? এই কর্নারটা আসলে কি? কর্নারটাকে সঠিকভাবে বুঝতে হলে ইনসাইড থেকে আবার আপনাকে আউটসাইড অথবা সেন্টার মোডে অবশ্যই রাখতে হবে কালারটাকে, তাহলে আপনি এটা সঠিকভাবে কিন্তু বুঝতে পারবেন। যদি আপনি ইনসাইড দেন তাহলে এটা সঠিকভাবে আপনার বুঝতে পারবেন না। আপনি আউটসাইড অথবা সেন্টার মোডে রাখবেন। দেন আমি এই মিটার থেকে যদি রাউন্ড ক্লিক করি তাহলে আমার এই শেপটা কি রাউন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে না? কর্নারগুলো অটোমেটিক রাউন্ড হয়ে যাচ্ছে না, দেখছেন? যদি আমরা রাউন্ড না দিয়ে বেভেল দিই তাহলে এই কর্নারগুলো দেখেন একটা কাটা কাটা ভাব আসতেছে না চার কর্নারেই? এই ধরনের যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হবে সেটা আমি যদি স্ট্রোক দিই, সেই স্ট্রোকের ক্ষেত্রে সেই ইফেক্টটাই হবে। আমরা এখান থেকে স্ট্রোকের সাইজটা একটু কমাই। ওকে, এবার যদি আমরা এখান থেকে মোর অপশনে যে এখান থেকে আমাদের বেভেল দরকার হয়, অবশ্যই ইনসাইড থেকে কি আউটসাইড অথবা সেন্টার ক্লিক করতে হবে, তাছাড়া এটা কিন্তু কাজ করবে না, মনে রাখবেন। যদি এরকম কর্নার দরকার হয় আমরা করতে পারবো না, বা রাউন্ড যদি দরকার হয় রাউন্ড এরকম করতে পারি। তো এই স্ট্রোক থেকে আমরা এই অপশনগুলো পাই, মূলত এগুলো স্ট্রোকের অপশন। তো আমরা ফিলের সাথে না, যখন স্ট্রোকের বিভিন্ন বিষয়গুলো দরকার হবে তখন এই স্ট্রোকের সাথে এরকম কাজ করতে পারবো। তো স্ট্রোকের সাথে কি এগুলো খেলা করতে পারবো আমরা এরকম? স্ট্রোক ফিল প্যানেলটা কি, ফিল স্ট্রোক কালার দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা কি বুঝতে পেরেছি আমরা প্রত্যেকেই? ফিল কালার কি, স্ট্রোক কালারটা কি? স্ট্রোক কালারটা হচ্ছে বর্ডার দিয়ে যে কালারটা থাকে, কোনো পাতের সাইড দিয়ে যে চিকন যে কালারটা থাকে সেই কালারটাই হচ্ছে আমাদের স্ট্রোক কালার। মাঝখানে যে কালার থাকে সেটা হচ্ছে কি ফিল কালার। তো কালার কয় প্রকার বলেন তো? ভেক্টর বেস কোনো কাজে কালারটাকে দুই ভাগে ভাগ করা হয়। ভেক্টর বেস কাজে কালারটাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে ফিল কালার, একটা স্ট্রোক কালার, ঠিক আছে? তো আমরা স্ট্রোক প্যানেল, ফিল প্যানেল এখানে এগুলো বুঝতে পেরেছি কিভাবে কি বড় ছোট করতে হবে, এবং ওয়াইড হাইট এখান থেকে যদি আপনি ক্লিপটা দিয়ে দেন তাহলে ওয়াইড হাইট সমান তাহলে বড় ছোট হবে, তাই না? যদি ক্লিপ না থাকে তাহলে আপনি নিজের মতো করে ছোট বড় করবেন। সেখানে এই বিষয়গুলো তো সিম্পল, এগুলো নিয়ে আশা করে আলোচনার ভিতর নিয়ে আসা লাগবে না এই বিষয়গুলো। এখন পেন টুলের নিয়ে আমরা একটু কথা বলবো। পেন টুল, মূল পেন টুল আসতে হবে, পেন টুলটা কিভাবে চালাতে হয় সেটা আমাদের জানতে হবে। পেন টুলের কাজ কিভাবে করে? যখন পেন টুলের সাহায্যে জাস্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ক্লিক করা হয় সেখান থেকে কি এরকম স্ট্রেট লাইন তৈরি করে দেয়। স্ট্রেট লাইন কি আমাদের তৈরি করে দেয়। এখান থেকে শুধুমাত্র এই স্ট্রোক লাইন কি আমরা দেখতে পাচ্ছি, ফিল কালার কি দেখতে পাচ্ছি আমরা? কেন ফিল কালার দেখতে পাচ্ছি না বলেন তো? এখান থেকে ফিলটা অফ করা রয়েছে। এখান থেকে যদি কোনো ফিল কালার দেওয়া থাকতো তাহলে কি আমরা ফিল কালার দেখতে পারতাম। স্ট্রোকটা অফ করা থাকলে শুধু ফিল দেখতে পারতাম, স্ট্রোক দেখতে পারতাম না। তো আমরা যখন এখান থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ক্লিক করতেছি তখন আমাদের সামনে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি, শেপ তৈরি হচ্ছে। দ্বিতীয় যে ব্যাপারটা, পেন টুলের সাহায্যে স্ট্রেট লাইন তৈরি করতে হয়, একটা ক্লিক করতে হয়, দেন সেটার সাথে শিফটের সাথে ক্লিক করতে হয়। শিফটের সাথে ক্লিক করলে কি হয়,
স্ট্রেট লাইন তৈরি হয়, ঠিক আছে? শিফটের সাথে ক্লিক করলে কি হয় বলেন তো? স্ট্রেট লাইন তৈরি হয়, তাই না? স্ট্রেট লাইন তৈরি হয়। এভাবে স্ট্রেট লাইন তৈরি করতে হলে কি আমরা শিফটের সাথে ক্লিক করে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা স্ট্রোকটাকে নান করে রাখলাম, ফিলটাকে দেখলাম, এটা হচ্ছে কালারের জন্য, এটা হচ্ছে নান রাখার জন্য অথবা অফ রাখার জন্য, এটা অফ রাখার জন্য, এটা কালারের জন্য, সব প্রত্যেকটা ক্ষেত্রে এক। এখানে ক্লিক করে কালার প্যানেলটা আসে, ফিল কালার দিতে পারেন, স্ট্রোক পেজে কালার প্যানেলে স্ট্রোক কালারটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে পেন টুলের সাহায্যে কি আমরা কিভাবে স্ট্রেট লাইন দিতে হয়, কিভাবে পেন টুলের সাহায্যে লাইন ক্রিয়েট করতে হয়, সেই বিষয়গুলো এতটুকু বুঝে গেছি, তাই না? এভাবে ক্লিক করলে কি এভাবে লাইন তৈরি হতে থাকবে, তাই না? লাইন এভাবে তৈরি হতেই থাকবে না, বলেন তো? জি ভাইয়া। লাইন এভাবে তৈরি হতেই থাকবে। আচ্ছা, দেন আমরা এখান থেকে আবার শেপটা নিই। শেপটা নিয়ে যদি কোনো কালার আবার করতে চাই, কালার অ্যাড করি। যদি আমরা কোনো অন্য কোনো শেপ করতে চাচ্ছি, যেমন আমরা অনেকগুলো শেপ দেখি এরকম কার্ভ, এরকম বাঁকা মতো, তাই না? এরকম বাঁকা মতো, এরকম, তাই না? এরকম থাকে না শেপগুলো? এরকম বাঁকা মতো থাকে না, বলেন তো? এখন এই ধরনের শেপ তৈরি করা যেতে পারে কি হয় পেন টুলের সাথে? যদি এরকম কার্ভ তৈরি করতে হয় কখনো, আমরা একটা পয়েন্টে ক্লিক করব, সেকেন্ড পয়েন্টে যে ক্লিক করে ছেড়ে দেব না, ক্লিক করে ধরে রেখে যদি ড্র্যাগ করি, নিচের দিকে ড্র্যাগ করলে উপরের দিকে কার্ভ হয়। মনে থাকবে তো? নিচের দিকে ড্র্যাগ করলে উপরের দিকে কার্ভ হয়, উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে কার্ভ হয়। সেম ভাবে যখন যখন আপনি উপর থেকে নিচের দিকে যাবেন, লেফটের দিকে ড্র্যাগ করলে রাইট সাইডে কার্ভ হয়, ড্র্যাগ করে আমি টান দিচ্ছি, দেখছেন? ছেড়ে দিই নাই কিন্তু, সেকেন্ড পয়েন্টে যে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না। রাইটে ক্লিক করলে রাইটের দিকে নিয়ে গেলে কি হয়, লেফটের দিকে কার্ভ হয়। বুঝতে পেরেছেন? খুবই ইজি কিন্তু। যদি ঢেউয়ের মতো হয় ভাই? ঢেউয়ের মতো হলে দেখেন, আপনি এই সাইডে নিয়েছেন, তাই না? সেটা আসতেছি, সেটা একটু পরে, আগে এতটুকু বুঝি। এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছি? এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা কোন দিকে কার্ভ হচ্ছে? বলেন, যদি আমরা নিচের দিকে কার্ভ করতে হয়, আমাদের একটা স্ট্রেট লাইন নিতে যাচ্ছি, এই কার্ভটা উপর দিকে এভাবে কার্ভ আছে, যদি উপরের দিকে কার্ভ করতে হয়, সেকেন্ড পয়েন্টে যে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রেখে উপরের দিকে যদি নিয়ে যাই, সরি নিচের দিকে যদি নিয়ে যাই উপরের দিকে কার্ভ হবে, নিচের দিকে নিয়ে গেলে উপরের দিকে কার্ভ হয়, উপরের দিকে নিয়ে গেলে নিচের দিকে কার্ভ হচ্ছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা পেন টুলের সাহায্যে কার্ভ করতে পারি। এখন এই যে পেন টুলের সাথে যখন আমরা ক্লিক করতেছি, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আমাদের সামনে আসতেছে, তাই না? এই একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই একটা অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে আমরা যখন এখানে ক্লিক করে ধরে রাখতেছি, কি করতেছি, সেকেন্ড পয়েন্টে যে আমরা কার্ভ করার জন্য সেকেন্ড পয়েন্টে যে যখন ক্লিক করে ধরে রাখতেছি এবং ড্র্যাগ করতেছি, এখানে দুইটা হ্যান্ডেল আমাদের তৈরি হচ্ছে, তাই না? হ্যান্ডেল, এইগুলোকে বলা হয় হ্যান্ডেল। দুইটা একটা নতুন লাইন তৈরি হচ্ছে। এই অংশটুকু আমাদের এই লাইনটাকে কার্ভ করে, এই অংশটুকু আমাদের নতুন যে লাইনটা তৈরি করব সেই নতুন লাইনটাকে কার্ভ করে। আপনি বললেন না যদি ঢেউয়ের মতো প্রয়োজন হয়, এখন এই লাইনের যদি এই দিকে কার্ভ, এই দিকে ক্লিক করি, তাহলে এই কার্ভটা এইভাবে হয়, যদি এই দিকে ক্লিক করি এইভাবে হয়। আমি এই লাইনের এতটুকু বাঁকা করেছি, যদি এই লাইনটাকে এইভাবে বাঁকা করতে চাই এতটুকু আকারে, তাহলে এইখান থেকে যতটুকু বাঁকা করেছি সেই অনুপাতে যদি আমরা এখানে ক্লিক করি, সেই লাইনটা কি এরকম ঢেউয়ের মতো হবে না তখন?
বুঝতে পেরেছেন? এটাকে যদি আমরা ফিল কালার না, এখান থেকে স্ট্রোক কালার না দিয়ে যদি ফিল কালার না দিয়ে যদি স্ট্রোক কালার দিই, সেটা ক্লিয়ার বোঝা যাবে। বুঝতে পেরেছেন লাইনটা কিভাবে তৈরি হচ্ছে? ঢেউয়ের মতো লাইন আপনার ক্লিয়ার? জি ভাইয়া। পেন টুলের সাহায্যে আমরা কি বললাম, জাস্ট ড্র্যাগ করতে হবে এবং মনে রাখতে হবে হ্যান্ডেলের এই অংশটা আমাদের এইটাকে কার্ভ করবে, এবং আমরা নেক্সটে যেখানে ক্লিক করব এই অংশটাকে কার্ভ করবে, অর্থাৎ এই হ্যান্ডেলটা আমাদের নতুন যে লাইনটা তৈরি করবো সেই নতুন লাইনটাকে কার্ভ করে, নতুন লাইনটা কেমন হবে সেটা আমাদের বোঝাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কার্ভটা কি আমরা সেকেন্ড পয়েন্টে যেয়ে শুধুমাত্র এরকম নিতে পারি, না প্রথম পয়েন্ট থেকেও নিতে পারি? আমরা প্রথম পয়েন্ট থেকেও নিতে পারি। যদি প্রথম পয়েন্টে ক্লিক করে ধরে রেখে যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে প্রথম পয়েন্টেও আমাদের হ্যান্ডেল বার আসে, প্রথম পয়েন্ট থেকেও আমরা কার্ভ করতে পারি। কারণ যদি আমাদের রাউন্ড একটা কোনো শেপ দরকার হয়, তাহলে তো রাউন্ড শেপ দরকার হলে কি আমাদের প্রথম থেকে নিতে হবে না? বলেন, প্রথম থেকে নিতে হবে না? তখন আমরা এই পদ্ধতিতেও কিন্তু এরকম রাউন্ড শেপ তৈরি করতে পারি। ঠিক আছে, দ্বিতীয় যে ব্যাপারটা, আমরা যখন কার্ভ করতেছি তখন এই হ্যান্ডেল আসতেছে, আমরা চাচ্ছি এতটুকু কার্ভ করব আমরা, কিন্তু নেক্সটে যে এটা আর কার্ভ হবে না। নেক্সটে যে আমাদের কর্নার, এখান থেকে আমাদের কর্নার দরকার, আমাদের কার্ভ দরকার না। কারণ আমরা যদি এখন এখানে ক্লিক করি, এটা তো কার্ভ হচ্ছে, আমাদের কার্ভ দরকার না। এখন আমরা কি করতে পারি, আমরা যদি এই পয়েন্টে যে অ্যাঙ্কার পয়েন্টে যদি অল্টের সাথে ক্লিক করি, এই হ্যান্ডেল বারটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি এইদিকে ক্লিক করেন এইভাবে কার্ভ হবে, এদিকে ক্লিক করলে এইভাবে কার্ভ হবে। বুঝতে পেরেছেন? আমরা হ্যান্ডেল কেটে দিচ্ছে, একটা কার্ভ করতেছি, একটা কর্নার করতেছি, তাই না? বলেন তো, একটা কার্ভ একটা কর্নার করতেছি না এইভাবে? অল্টের সাথে কেটে দিচ্ছি, কেটে দিলে কইটা কি আর কার্ভ হবে? যদি হ্যান্ডেল না থাকে কার্ভ কিভাবে হবে, তাই না? আমরা কি বললাম, হ্যান্ডেলের এই অংশটা এই লাইনটাকে কার্ভ করতেছে, আর পরের অংশটা আমরা নতুন যে লাইনটা তৈরি করব সেটাকে কার্ভ করবে, সেটা কেটে দিলে আর সেই লাইনটা কার্ভ হবে না। বুঝতে পেরেছেন? এবং পেন টুলের কাজ তত সময় পর্যন্ত শেষ হবে না, বা ওইখানে আমরা তত সময় পর্যন্ত একটা পারফেক্ট কালার দিতে পারবো না, যত সময় পর্যন্ত না যেখান থেকে আমরা শুরু করেছি সেখানে যেতে পারবো, তাই না? এখান থেকে যদি আমরা একটা কোনো ফিল কালার অ্যাড করি, এটা এরকম আমরা একটা পাথ করলাম, তাই না? বলেন তো, বুঝতে পেরেছেন বিষয়টা আপনারা কিভাবে কাজ করতেছে পেন টুল? বুঝতে পারতেছেন তো? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে যদি আমাদের কার্ভ করতে হয় তাহলে কি করতে হবে, ড্র্যাগ করতে হবে মাউসের লেফট পাশে ক্লিক করে ধরে রেখে। যদি আমাদের কর্নার দরকার হয় আমরা এরকম হ্যান্ডেল রাখবো, যদি আমাদের যদি কর্নার দরকার না হয় তাহলে হ্যান্ডেল আমরা এখান থেকে কেটে দেবো, আর যদি কর্নার দরকার হয় হ্যান্ডেল রেখে আমরা এভাবে কাজ করব, তাই না? এখন বিষয় হচ্ছে আমরা একটা পয়েন্ট এতটুকু নিয়েছি, একটা ঘরের শেপ মনে করেন আমরা বানাবো, রিয়েলিস্টিক না? ঘরের কি উপরের দিকে কি আমাদের উপরের দিকে কি কর্নার থাকে না? উপরের দিকে এখানে উঠবে। এখন আমরা তো এটা নিই নাই, মনে নাই। এখন কি করতে পারি, এই পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নামে একটা টুল আছে। আপনি যদি এই পাতের উপরে এসে ক্লিক করেন, এখান দেখেন একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি যে এখান থেকে নিচে দিকে ডিরেক্ট সিলেকশন টুলটা, এই সিলেকশনের যদি এই পয়েন্টে ক্লিক করেন, ক্লিক করে উপরের দিকে নিয়ে যান, এটা কিন্তু উপরের দিকে এভাবে যেতে থাকবে, উপরের দিকে কি যেতে থাকবে। অথবা আমরা আরেকটু কি কাজ করতে পারি, আমাদের এখান থেকে কনভার্টার অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এই পয়েন্টের সাহায্যে যদি এই পয়েন্টের সাথে যদি আমরা ক্লিক করি তাহলে কি হয় দেখি। কনভার্টার অ্যাঙ্কার পয়েন্ট টুল আমাদের কি করতেছে দেখেন তো,
কোনো বিন্দু থেকে আমাদের কি কার্ভ করে দিচ্ছে না? বলেন, আমাদের অনেক সময় এরকম শেপ প্রয়োজন হয় না? বলেন, ডিজাইনের ক্ষেত্রে এরকম শেপ প্রয়োজন হয়। আমরা তখন এই কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আমরা এখান থেকে এরকম শেপ তৈরি করতে পারি। বা আমাদের একটা এটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে ঘর তৈরি করার জন্য। এটা আপনি কি করতে পারেন, অবশ্যই ড্র্যাগ করে উপরের দিকে সিলেক্ট করে এখানে পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন ডিরেক্ট সিলেকশনের সাহায্যে। এখানে ক্লিক করে দেখেন এই পয়েন্টে ক্লিক করে নিয়ে গেলাম, দেখছেন উপরে উঠে নিয়ে গেলাম। জাস্ট খুবই ইজি। আপনি অ্যাড করেন পেন টুলের সাহায্যে, কোনো কিছু লাইন তৈরি করেন, সেই লাইনটাকে আপনি উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, পয়েন্ট অ্যাড করেন, এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আছে, অ্যাড করেন। যদি আপনাকে এটাকে উপরের দিকে নিয়ে যেতে চান, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এই কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম, আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টটা ছিল। দেখেন কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টের কাজ কি, ডিলিট করা আবার অ্যাড করা। আপনি চাইলে ডিলিটও করতে পারেন কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টের সাহায্যে, আপনি চাইলে এখান থেকে কার্ভ অ্যাডও করতে পারেন, সবই আপনার বিষয়। আপনি এখানে ক্লিক করলে সেই অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে ড্র্যাগ করলে অ্যাঙ্কার পয়েন্টের হ্যান্ডেল বার তৈরি হচ্ছে, এখানে ক্লিক করলে কি সেই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে এটা ক্লিক করলাম, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়ে গেছে না? আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই পয়েন্টটাকে ধরে কি উপরের দিকে নিয়ে যেতে পারবো না? আমাদের কি ঘরের শেপের বা এই দুইটাকে সিলেকশন করে আমরা নিচের দিকে যদি এইভাবে নিয়ে যাই, এই দুইটাকে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে এভাবে কি শিফটের সাথে নিচের দিকে নিয়ে যেতে পারবো না? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, যে পয়েন্টটাকে সিলেকশন করব, যদি আমরা দুইটা পয়েন্ট সিলেকশন করি দুইটা যাবে, একটা পয়েন্ট সিলেকশন করলে একটা যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ডিরেক্ট সিলেকশন কিভাবে কাজ করতেছে এবং এখান থেকে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আসলে কিভাবে কাজ করতেছে। অর্থাৎ কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টের টুলের কাজ হচ্ছে আমাদের এই হ্যান্ডেল তৈরি করা আবার হ্যান্ডেল রিমুভ করা। যেমন এখান থেকে যদি আমরা এই শেপের হ্যান্ডেল তৈরি করতে চাই, এটাকে রাউন্ড শেপে কনভার্ট করতে চাই, স্কোয়ারটাকে রাউন্ড শেপে কনভার্ট করতে চাচ্ছি, আমরা একটা স্কোয়ার নিই, এই স্কোয়ারটাকে রাউন্ডে কনভার্ট করতে চাচ্ছি। আমরা যদি কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল নিই, এই পয়েন্টে ক্লিক করে যদি ড্র্যাগ করতেছি, ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখছেন এই পয়েন্টে ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করি, এই পয়েন্টে ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করি, তাই না? এখন এটাকে আরো পারফেক্ট ভাবে করার জন্য এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা নিয়ে এই পয়েন্টে ক্লিক করতে হবে। এই পয়েন্ট ক্লিক করে এভাবে আপনি যেভাবে ইচ্ছা সেই পয়েন্টটাকে, অবশ্যই অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, আপনি সেভাবে এটাকে ছোট বড় এই হ্যান্ডেলে ক্লিক করে করে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, তাই না? আবার যদি এটাকে আমাদের শেপ কনভার্ট করতে হয়, যেমন শেপ ছিল সেই শেপে, জাস্ট কনভার্ট, এখান থেকে যে পয়েন্টটা আছে না, কনভার্ট পয়েন্টে পয়েন্ট টুলে ক্লিক করেন, পয়েন্টের উপরে ক্লিক করেন, দেখেন আপনার আগের শেপে আবার চলে যাচ্ছে, তাই না? বিষয়টা কি তাই না? তো কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি বুঝতে পেরেছি। এখান থেকে যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাড করা, তাই না? এরকম এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্টে অ্যাড করা, পাতের উপর যেখানে ক্লিক করব সেখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। ডিলিট অ্যাঙ্কার পয়েন্টের কাজ কি, ডিলিট অ্যাঙ্কার পয়েন্টের টুলের কাজ হচ্ছে যেই পয়েন্টের উপরে ক্লিক করবে সেই পয়েন্টটা ডিলিট হবে, সেই পয়েন্টটা ডিলিট হবে। যদি আপনি এই পয়েন্টের উপরে ক্লিক করেন, এখান থেকে এই শেপটাই কিন্তু এই অংশটা এরকম ডিলিট হয়ে যাবে সম্পূর্ণভাবে। তো এখন আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই পেইন্ট টুলের মধ্যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে, আপনি পেন্সিলের মতো যেভাবে ড্রয়িং করবেন সেভাবে আপনার সামনে শেপ আসবে। বুঝতে পেরেছেন? আপনি যেভাবে ড্রয়িং করবেন সেভাবে শেপ আসবে। খুব একটা প্রয়োজন নেই এটা জানার, কারণ আমাদের পেন টুলটা ইউজ করতে হবে। এখন আমি এই পেন টুলটাকেই পেন টুলে রেখে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্টেড পয়েন্ট টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল কিভাবে কাজ করতে পারি সেই শর্টকাটগুলো একটু বলবো, ঠিক আছে?
পেন টুলে থাকা অবস্থায় কিভাবে এই সবগুলো ইউজ করতে পারি। তো পেন টুল দিয়ে আমরা কোনো কিছু তৈরি করলাম, এতটুকু আমরা কোনো চেঞ্জ করব না, অন্য কোনো টুলে যাব না। যদি আমাদের এখানে কোনো পয়েন্ট অ্যাড করতে হয়, আমরা এখানে জাস্ট এই পয়েন্টে ক্লিক করব, অর্থাৎ এই যে অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে যে আমাদের পাত, এই পাতের উপরে ক্লিক করব, অ্যাড হবে। যদি রিমুভ করতে হয়, অল্টের সাথে এই পয়েন্টে এই পয়েন্টের পর আবার ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই পয়েন্ট, যে পয়েন্টে ক্লিক করব সেই পয়েন্টে ডিলিট হয়ে যাবে। যদি আমাদের এই পয়েন্টটাকে কি করতে হয়, কনভার্টার যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে না, সেই টুলটা যদি নিয়ে আসতে হয়, আমাদের এখান থেকে এই যদি কন্ট্রোলের সাথে অল্টের সাথে ক্লিক করি এই পয়েন্টে, আমাদের কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কিন্তু চলে আসছে, দেখছেন? কন্ট্রোলের সাথে ড্র্যাগ করতেছি, অল্টারের সাথে ড্র্যাগ করতেছি, এটা কি আমাদের এই কনভার্টার যে পয়েন্ট টুলটা সেটা আসতেছে। আমাদের যদি এই ডিরেক্ট পাথ সিলেকশন টুলটা নিয়ে আসতে হয়, তাহলে কন্ট্রোল ক্লিক করলে এই ডিরেক্ট পাথ সিলেকশন টুলটা আসে। কন্ট্রোলের সাথে যে পয়েন্টটা সিলেক্ট করবেন সেই পয়েন্টটা আপনার সামনে যাবে নিচের মতো করে, আপনি তখন কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি ভাই। অর্থাৎ পেন টুলে থাকা অবস্থায় যখন যে কোনো পাতের উপরে ক্লিক করবেন, সেখানে পয়েন্ট তৈরি হয়। যখন পয়েন্টের উপরে ক্লিক করবেন, ডিলেট অ্যাঙ্কার পয়েন্টটা চলে আসে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আসে কখন? যখন পাতের উপর ক্লিক করবেন। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট কখন আসে? যখন এই অ্যাঙ্কার পয়েন্ট, এই বিন্দু, ছোট ছোট এই বিন্দুর উপরে যখন ক্লিক করবেন, তখন সেটা ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট আসে। ঠিক আছে, মনে থাকবে তো? ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট কখন আসে, মনে থাকবে তো? জি ভাই। যদি আমাদের কনভার্টার পয়েন্ট টুলটা লাগে, তাহলে কি আমরা এটাকে কনভার্ট করতে যাচ্ছি এখান থেকে রাউন্ড শেপে, অল্টের সাথে এখানে ক্লিক করে ড্র্যাগ করব, তাই না? যদি এই পয়েন্টগুলোকে আমাদের ডিলিট করতে হয়, জাস্ট পয়েন্টের উপর একটা করে ক্লিক করব অল্টের সাথে। অ্যাঙ্কার পয়েন্ট যদি আমাদের ডিলিট করতে হয়, আমাদের হ্যান্ডেল যদি ডিলিট করতে হয়, অল্টের সাথে ক্লিক করব, তাই না? এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে অল্টের সাথে ক্লিক করলে হ্যান্ডেলগুলো কি ডিলিট হয়ে যাবে, তাই না? তখন আমাদের আর কার্ভ থাকবে না, তখন কর্নারে পরিণত হয়ে যাবে। অর্থাৎ কার্ভ করতেও পারবো আমরা, কর্নারও করতে পারবো। কিভাবে? আমরা পেন টুলে থাকা অবস্থায়, তাই না? অল্টে ক্লিক করে ড্র্যাগ করলে কর্নার হবে, অল্টের সাথে জাস্ট পয়েন্টে ক্লিক করলে কি হবে? আমাদের হ্যান্ডেলগুলো ডিলিট হয়ে যাবে, তাই না? তো এইভাবে কি আমরা যে কোনো শেপ তাহলে করতে পারবো না? আমরা যে কোনো শেপ তখন তৈরি করতে পারবো, তাই না? আমরা যেমন ইচ্ছা, যেমন ভাবে চাচ্ছি তেমন ভাবে আমরা যেভাবে করবো, পেন টুলটাকে নিয়ে যাব, সেভাবে আমাদের শেপ তৈরি হবে। তো শেপ বিষয়টা কি বুঝতে পেরেছি তো? শেপটা আসলে কি? যখন ফটোশপে কোনো কিছু ভেক্টর বেস তৈরি করা হয় এবং একটা স্থান থেকে কোনো কিছু যুক্ত হয়ে, অর্থাৎ আমরা একটা স্থান থেকে শুরু করলাম এবং আমি যখন এটা শেষ পর্যায়ে আবার নিয়ে আসবো, তখন সেটাকে শেপ বলা হয়। অর্থাৎ একটা স্থান থেকে শুরু হয়ে আবার যদি আগের স্থানে মিলিত হয়, সেটাকে অবশ্যই কোনো না কোনো শেপ বলা হয়। ঠিক আছে, এখন আমাদের এই ফটোশপে বেশ কিছু বেসিক শেপ কিন্তু এখানে দেওয়া থাকে শেপ টুলের ভিতরে। রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল, ঠিক আছে, ইলিপস টুল, এখান থেকে পলিগন টুল। তো এই টুলগুলো ছাড়া, এরকম শেপ ছাড়াও আমরা যে এক্সট্রা শেপগুলো তৈরি করতে পারি, এই শেপগুলো কিভাবে তৈরি করা যেতে পারে? আমাদের পেইন্ট টুলের সাহায্যে, তাই না? বলেন, পেইন্ট টুলের সাহায্যে না? যে এই শেপটা কি পেইন্ট টুলের সাহায্যে ছাড়া সম্ভব তৈরি করা? বলেন, এই শেপটা আমরা এখান থেকে একটা পয়েন্ট তৈরি করে কন্ট্রোলের সাথে যদি ড্র্যাগ করি, এই যে শেপটা, এই শেপটা কি সম্ভব এখানে তৈরি করা বেসিক শেপে? সম্ভব না। তো এরকম যখন আমাদের কোনো নতুন নতুন শেপ তৈরি করতে হয়, সেই শেপটা আমরা পেন টুলতে ক্লিক করতে হবে এবং সেটা অবশ্যই আমাদের কি থাকতে হবে বলেন তো? শেপ মোডে থাকতে হবে। তো শেপ আর পাতের ভিতর পার্থক্য কোথায়? শেপ হচ্ছে
ভেক্টর বেস কাজ করে, ভেক্টর বেস ড্রয়িং হয়, আর পাথ কি আমাদের পিজিএর বেস, তাই না? শেপে আমরা স্ট্রোক কালার অ্যাড করতে পারি, পাতে আমরা স্ট্রোক কালার অ্যাড করতে পারি না। শেপটাকে ছোট বড় করলে আমাদের কোনো কিছু সমস্যা হয় না, কিন্তু কোনো কিছু পাথ করে সেখানে যদি আমরা সেটাকে ছোট বড় করতে চাই তাহলে কি আমাদের রেজুলেশনের প্রবলেমটা হয়। আচ্ছা, এখন আসি আমরা পাতের বিষয়ে। এখন আমরা পাথটাকে পাথ সিলেক্ট করলাম এখান থেকে পেন টুলে, আমরা এখন ক্লিক করতেছি 4টা পয়েন্ট, সেম ভাবে আমাদের কি পয়েন্ট দেখতেছি, এখানে কিন্তু কোনো কালার দেখতেছি না। এখন পাথ করে যদি সেখানে আমাদের কালার দিতে হয় তাহলে কি করতে হয়? আমরা যদি এখন ব্যাক স্পেস করি আমাদের কি কালার হচ্ছে? পুরো পেজে হচ্ছে না। এই পাথটাকে আগে সিলেকশনে কনভার্ট করতে হয়, যেমন এই যে ঝিরঝির করে, তাই না? এই ঝিরঝির সিলেকশনে কনভার্ট করতে হয়, সেটা কিভাবে করতে পারি? এটার জন্য কয়েকটা ওয়ে আছে। পেন টুলে থাকা অবস্থায় মাউসের রাইট পাশে যদি ক্লিক করা হয়, মেক সিলেকশন নামে একটা অপশন আছে। ওকে, এখান থেকে ফেদার্স আমরা 0 আপাতত রাখি, ফেদারের ব্যাপারটা আমরা অনেকেই জানি, বা এই ফেদারটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট বা কিভাবে করা যেতে পারে, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে এরপরে ক্লাস হবে তখন এটা দেখব। আমরা এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করলে কি হবে? ওই পার্টটা কি সিলেকশনে কনভার্ট হয়ে যাচ্ছে না? তো পাথটা আসলে কিছু না, ওই সিলেকশন। এই যে বেসিক যে সিলেকশন গুলো আমরা দেখেছি না ল্যাসো টুলের সাহায্যে, যেমন দেখেছি না পলিগন ল্যাসো টুলের সাহায্যে দেখেছি না, ওই সব কিছুই সিলেকশন। শুধুমাত্র সিলেকশনের অ্যাডভান্স রূপ হচ্ছে কি পেন টুলের পাথ অপশন, ঠিক আছে? তো আমরা যদি যে কোনো কিছু শেপ আমরা করি, এখন সেটাকে সিলেকশনে কনভার্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করতে পারি, উপরের দিকে সিলেকশন নামে একটা অপশন আছে, এখান থেকেও করতে পারি, অথবা আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল ইন্টার ক্লিক করি তাহলে কি সিলেকশন হয়, তাই না? তাই না? সিলেকশন হয় না? অথবা সিলেক্ট থেকে যদি আপনি এখান থেকে রিসিলেক্টে, সরি সিলেক্ট থেকে, ওটা তো রিসিলেক্ট আগে, সিলেক্ট থেকে যদি আপনি অল ক্লিক করেন, এটা সিলেক্ট থেকে সিলেকশন করি, আচ্ছা। তো এখান থেকে আরেকটা ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে পাথ থেকে সিলেকশনে যদি কনভার্ট করতে হয়, পাথে আমরা তো জানি এটাকে পাথ বলে। পাথের এখানে লেয়ারের প্যানেলে পাথ পাওয়া যায়, পাথে যে যদি আপনি এই দেন ঝিরঝির একটা অপশন পাচ্ছেন, মেকে সিলেকশন বলা হয়, এটাকে যদি ক্লিক করেন আপনার পাথটা কিন্তু এভাবে সিলেকশনে কনভার্ট হয়ে যায়। আপনি চাইলে এই সিলেকশনটাকে আবার পাথে কনভার্ট করতে পারেন। এই সিলেকশনটা সিলেক্ট করে আপনি যদি পাথে যান এবং এই পাথের নিচের দিকে দেখেন এই যে সিলেকশনের একটা অপশন, পাথ কনভার্ট করার, এইটা তো সিলেকশনে কনভার্ট করার, আর এটা সিলেকশনটাকে পাতে মেকে পাথ কনভার্ট করা। দেখছেন সিলেকশনটাকে পাতে কনভার্ট করলাম। আমরা ল্যাসো টুল যেভাবে সিলেকশন করেছি এটাকে যদি আমরা পাতে কনভার্ট করতে এখানে ক্লিক করলে কি এটা পাতে কনভার্ট হয়ে যাচ্ছে না? দেখছেন? দেখছেন? জি ভাই। এখন যদি আমরা এটা আবার কন্ট্রোল ইন্টার ক্লিক করি তাহলে আবার সিলেকশনে থেকে পাথ থেকে আবার সিলেকশনে কনভার্ট হয়ে যাবে, অথবা পাথের মেনুতে যদি আমরা এখানে ক্লিক করি তাও সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। মাউসের রাইট পাশে পেন টুল থাকা অবস্থায় মাউসের রাইট পাশে যদি আমরা ক্লিক করি, পেন টুলে থাকা অবস্থায় মাউসের রাইট পাশে ক্লিক করে সিলেকশন ওকে সিলেকশন, অথবা এখান থেকে সিলেকশনে ক্লিক করে সিলেকশন ওকে সিলেকশন হয়ে যাচ্ছে। এভাবে কি আমরা যে কোনো অবজেক্ট কি পেন টুলের সাহায্যে কি সিলেকশন করতে পারবো না? পেন টুলের সাহায্যে কি যে কোনো অবজেক্ট এভাবে সিলেকশন করতে পারবো না? আর যদি সিলেকশন করতে পারি সেটা তো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই আলাদা করতে পারবো। পেন টুলের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে যখন আমরা কোনো ডিজাইন করব তখন অবশ্যই সেটাকে শেপ মোডে রাখবো, আর যখন আমরা কোনো কিছু নিজেরা তৈরি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটোশপ রিলেটেড কোনো কাজ করবো, রিটাচিং বা কোনো রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পাথ তৈরি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অংশ কিন্তু শুধু পাথ তৈরি করাই, পাথও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শুধুমাত্র ক্লায়েন্টের অনেক, এই যে পাথ যেরকম দেখলেন না, এগুলোকে বলা হয় পাথ যখন কোনো কালার থাকে না। আমাদের ক্লায়েন্ট অনেক সময় শুধু পাথই চাই,
এখন কোন জিনিস পাথ চাই সেই জিনিসটা আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এরকম ক্লায়েন্ট শুধু পাথই চাই, তো যখন এই পাথ চাইবে তখন আমাদের করণীয় কি সেই বিষয় নিয়ে আমরা এখন আসতেছি। তো আমরা পেন টুলের সাহায্যে একটা যে কোনো অবজেক্ট রিমুভ করার চেষ্টা করব। যেমন আমরা অ্যাপেলের এই লোগোটাই নিয়ে যাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই লোগোটাকে যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা রিমুভ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভের আমাদের কাজ দিচ্ছে, মনে করেন যে অ্যাপেল কোম্পানি বলেছে যে কোম্পানির লোগোটাকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে। এখন আমরা পেন টুলটা নিয়ে যখন কি বলছি, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব তখন কি করব, এইখান থেকে শেপ থেকে অবশ্যই পাতে ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে কতটুকু কার্ভ আছে বলেন তো, এইখান থেকে এতটুকু এইভাবে কার্ভ না, তো আমরা যদি এখানে ক্লিক করি এতটুকু কার করতে পারবো না, কার করতে পারবো। তো আমরা যখন এই দিকে যাব, নিচের দিকে যাব, তখন কি আমরা কি বলেছি, আমাদের এই যে হ্যান্ডেলটা যেমন থাকবে সেটার উপর ভিত্তি করে কাজ করবে না। আমরা এই হ্যান্ডেলটাকে এখন নড়াচড়া করবো কিভাবে, অল্টের সাথে ক্লিক করে এই হ্যান্ডেলটাকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। হ্যান্ডেলটা আমরা নিচের দিকে নামালে কি হবে, উপর দিকে যখন করবো এইভাবে কার্ভ হবে, দেখছেন। এভাবে অল্টের সাথে ক্লিক করে ছোট করতেছি। এখন মনে করেন না ভুল করে আমরা ক্লিক করে ফেলেছি ভুল জায়গায়, আমার ক্লিক করব এইখানে আমি বেশি দূরে করে ফেলেছি। যদি আপনি মাউসের লেফট পাশে ক্লিক করে ধরেই রাখেন, আপনি স্পেসে ক্লিক করেন, কিবোর্ডের স্পেস বারে ক্লিক করে আপনি সেই সিলেকশনটাকে নিজের জায়গায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, নিজের মতো করে সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন পরবর্তীতে। যদি আপনি মনে করেন যে আপনি ভুল ক্লিক করে ফেলছেন, যেমন আমি ভিতর দিকে দিয়ে দিচ্ছি, আপনি স্পেস বার ক্লিক করে সেই সিলেকশনটাকে এইভাবে অ্যাডজাস্ট করতেছি, কিন্তু দেখছেন কিভাবে করলাম, বুঝতে পেরেছেন? জি ভাই। এখন অল্টের সাথে ক্লিক করে এই হ্যান্ডেলটা ঠিক করতেছি। আমাদের কি এই লাইনটা কি বড় দরকার না, এখন একটু কার্ভটা কি এইভাবে আছে না ভিতরের দিকে, আমরা যদি এটাকে হ্যান্ডেলটা এইভাবে দিতাম তাহলে কার্ভটা কেমন হতো, এখানে কার্ভ হয়ে যেত না এরকম। তো আমাদের দরকার এখানে সাপোজ কর্নার দরকার, আমরা এই অল্টের সাথে ক্লিক করে এটা কেটেই দিই, কারণ আমাদের এখানে শার্প কর্নার দরকার, আমরা কেটে দিতেও পারি। এখন যদি আমরা একটু ক্লিক করি, আমাদের দেখেন এখানে বেশি চলে যাচ্ছে, আমরা এটাকে অল্টের সাথে এটাকে হ্যান্ডেলটাকে ছোট করলাম। এখন কি ঠিক আছে না বলেন তো? এইভাবে আমাদের পেন টুলটা কিন্তু আস্তে আস্তে এরকম প্র্যাকটিস করতে হবে বিভিন্ন শেপ নিয়ে নিয়ে। এখন এই যে শেপটা আমরা করলাম, এই শেপটা যেটা আমরা করলাম, এটা কি করতে হবে বলেন এখন, এটা কি করতে হবে, আমরা যেটা করলাম, আমরা যে কাজটা করলাম সেটা এখন কি করতে হবে বলেন তো? যদি এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নতুন কোনো লেয়ারে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই সেটাকে আগে সিলেকশনে কনভার্ট করতে হবে না, সিলেকশনে কনভার্ট করতে হবে না। তো আমরা এখান থেকে পাথটাকে রিনেম করি। ওকে, এখন বাকি যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই, আমাদের অ্যাপেলের একটা পাথ থাকলে হবে। এখন অনেক সময় বললাম না যে ক্লায়েন্টের শুধুই পাথ দরকার হয়, ক্লায়েন্টের পাথ দরকার হয়, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন নেই। আপনি আর একটা সিলেক্ট করেন অ্যাপেলের এই অংশটুকু, আমরা কি বললাম, যদি নিচে রাইট সাইডে আমাদের কার্ভ করতে হয় লেফট সাইডে নিয়ে যেতে হয়, লেফট সাইডে কার্ভ করতে হলে রাইট সাইডে নিয়ে যেতে হয়। এখান থেকে ক্লিক করে কেটে দিলাম কন্ট্রোলের সাথে।
এভাবে আমরা একটা কি পাতার শেপটাও করে নিলাম, পাত এতটুকু করে ফেললাম। এখন এই পাতটা কতটুকু অংশে আছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা অন্য জায়গায় ক্লিক করেছি, এখন অন্য জায়গায় ক্লিক করলে তার কন্ট্রোল ইন্টার ক্লিক করলে কাজ করবে না দেখা যাচ্ছে। তখন আমাদের করণীয় কি? দেখা যাচ্ছে আমি এখান থেকে অন্য কোথাও ক্লিক করছি, অন্য কোনো কাজ করতেছি, তখন আমাদের পার্টটা আর দেখা যাচ্ছে না, তখন আমরা কি করব? বা এই পার্টটা যদি আমাদের কমপ্লিট না হয়, সেই পার্টটা আবার কমপ্লিট কিভাবে করব, তাই না? তো যদি কমপ্লিট করতে হয়, দেখেন এই পার্ট আমাদের কমপ্লিট না, আমরা ভুল করে এখনো শেষ করি নাই, এখানে শেষ করি নাই, কমপ্লিট করি নাই। কমপ্লিটটা কিভাবে করব? আমরা পেন টুলটা আগে আবার নিব, তার আগে কি করছে ডিরেক্ট সিলেকশন টুল, অর্থাৎ পেন টুলে থাকা অবস্থায় কন্ট্রোলের সাথে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পেন টুলটাকে আবার মানে এই পার্টটাকে আবার জায়গায় তুলছি। এই পয়েন্টে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করে আমরা আবার অ্যাড করতে হবে। অ্যাঙ্কার পয়েন্টটাকে এখান থেকে হ্যান্ডেলটাকে ছোট করলাম, হ্যান্ডেলটাকে ছোট করে এভাবে কাজ করতেছি, কিন্তু দেখেন বুঝতে পেরেছেন? এখন আমাদের পার্টটা অনেক কমপ্লিট, ফুল আপেলের এরকম অ্যাপেলের যে লোগোটা, এই লোগোর পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল ইন্টার ক্লিক করি, এটা কিন্তু সিলেকশন আসতেছে, তাই না? সিলেকশন আসতেছে। এখন অনেক সময় হয় কি, ক্লায়েন্টের শুধু এই পাথ দরকার হয়, যদি এরকম পাথ দরকার হয় জাস্ট আপনি কন্ট্রোল এস ক্লিক করেন, সেভ করে দেন, এই পিকচার সহকারে এটা সেভ করে দেন। ওকে, জেপিজি সেভ করেন, কন্ট্রোল এস, সেভ অ্যাজ জেপিজি। আপনার কাজ কমপ্লিট, বুঝছেন? যদি ক্লায়েন্ট চায়, যদি ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ চায়, তাহলে কি করতে হবে? কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন তো অবশ্যই নিয়ে আসতে হবে, তাই না? সিলেকশন নিয়ে আসতে হবে না? যদি আপনি চান এখান থেকে আরো ভালো হয়, কিভাবে? সিলেক্ট থেকে ফেদারটা আমরা প্রথমে অ্যাড করি নাই, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এখান থেকে ফেদারটা অ্যাড করতে পারেন 0.05, যাতে ওই কর্নার গুলো একটু স্মুথ মনে হয়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে যেন বোঝা না যায়। এখন আপনি যদি কন্ট্রোল জে দেন, তাহলে কি নতুন লেয়ারে চলে যাচ্ছে না এটা? যদি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট কোনো কালার অ্যাড করেন, তাহলে সেটা কিন্তু বুঝতে পারবেন, তাই না? বা এটাকে অফ করে রাখলেও কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে ব্যাপারটা, আমরা মাস্কিং এর একটা বিষয়ে কথা বলতে চাই। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা এইভাবে করব। দ্বিতীয় যে ব্যাপারটা, যদি ক্লায়েন্টের কাজ হয়, দ্বিতীয় যে ব্যাপারটা আমরা মাস্কিং নিয়ে কথা বলতে চাইলাম, সেটা কি আমরা পাথটাকে আগে অ্যাড করি, সিলেকশনে কনভার্ট করলাম, সিলেকশনটাকে পাথে কনভার্ট করলাম, আমাদের এই পাথটা আমরা ড্রয়িং করেছি, ঠিক আছে? এই পাথ আমরা পরবর্তীতে যদি কোনো কাজ করতে চাই, সাপোজ আমরা কোনো কিছু ভুল হয়েছে, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। আমরা তো প্রথম দিকে দেখেছিলাম যে মাস্কিং এ ক্লিক করলে কি হয়, সিলেকশন করে যদি আমরা মাস্কিং এ ক্লিক করি, তাহলে আমাদের এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, তাই না? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায় না? অবশ্যই কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা যদি বাকি বিষয়গুলো একটু অফ করে দেখি, তাহলে বুঝতে পারবো কিন্তু যে এতটুকু বিষয় কিন্তু আমাদের আছে। আমরা এখান থেকে এটাকে অফ করে আপলোড বা পিকচারটাকে ডিলিট করে দিই, আমাদের দরকার নেই। পিকচারটাকে যদি ডিলিট করি, তাহলে এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবো যে এটা আলাদা চলে গেছে। এখন বিষয় হচ্ছে এটাকেও ডিলিট করে দিই। মাস্কিং এর ক্ষেত্রে যখন আমরা ক্লিপিং মাস্কিং করতাম, সরি লেয়ার মাস্কিং করতাম, তখন এটাকে সিলেকশন করেছি, সিলেকশন করে যখন লেয়ার মাস্কিং ক্লিক করছি, তখন আমাদের সামনে কি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট মাস্ক আসতেছে না? এই মাস্কটা কি পিক্সেলের উপর নির্ভর না? পিক্সেল বেস না? লেয়ার মাস্কটা কি পিক্সেল বেস, তাই না? রাস্টারাইজ একটা কাজ, তো রাস্টারাইজ যখন সফটওয়্যারে কাজ করা হয়, তখন কি ওটা ফেটে যায়, তাই না? কিন্তু আপনি যখন এই মাস্কিংটা ভেক্টর মাস্কিং করবেন, আপনার পাথ থাকা অবস্থায় আমরা আবার পাথে কনভার্ট করি, সিলেকশনটাকে পাথে কনভার্ট করলাম, পাথ থাকা অবস্থায় আপনি পেন টুলে যদি মাউসের রাইট পাশে ক্লিক করেন, এখান থেকে ক্রিয়েটে ভেক্টর মাস্ক নামে একটা অপশন আছে, ক্রিয়েটে ভেক্টর মাস্ক, এখানে যদি ক্লিক করেন,
এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, পাশাপাশি এই পিকচারটা কিন্তু আছে। আপনি যদি এখন এই ডিরেক্ট সিলেকশন টুলটা এখান থেকে নেন বা পেন টুল থাকা অবস্থায় যদি কন্ট্রোলের সাথে ক্লিক করেন, যে পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্ট বা সেই অংশগুলোকে আপনি টেনে কিন্তু বাইরের অংশ দেখতে পারতেছেন। দেখছেন আমাদের সব কিছু কিন্তু আছে, তাই না? সব অংশ আছে না? যদি আমাদের কোনো সময় এরকম প্রয়োজন হয়, কোনো সময় যদি প্রয়োজন হয় সেইগুলো কিন্তু আমরা বের করতে পারবো। বুঝতে পেরেছেন বিষয়টা? পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হবে বুঝতে পেরেছেন? বা এই ভেক্টর মাস্কিং এর কাজ কি? যদি কোনো সময় আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হয় সেটা আমরা ভেক্টর মাস্কিং থাকা অবস্থায় করতে পারবো, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কি করব? সিলেকশন করব, কন্ট্রোল কন্ট্রোল আমরা হচ্ছে এই পার্টটাকে কন্ট্রোল লিভার দিয়ে সিলেকশন করতে পারি। এখানে থাকা অবস্থায় মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট এ ভেক্টর মাস্ক, সরি এখান থেকে মেক সিলেকশন করতে পারি। ওকে, সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে নিয়ে গেলাম, আমাদের কাজ মনে করেন যে কমপ্লিট। এইভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন তো দুই একটা। আসসালামু আলাইকুম। একটা মজার গেম আছে বুঝছেন, এই গেমটা প্র্যাকটিস করবেন। এই গেমটা যদি প্র্যাকটিস করেন তাহলে কি হবে আপনার, আপনি যে কাজটা করতেছেন বা পেন টুল চালাতে যে সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে, বা আপনার হাত একটু ফাস্ট হতেই পারে। তো পেন টুল এর গেমটার জন্য যদি পেন টুল গেম দেখে সার্চ করেন, এখানে প্রথম একটা গেম আসে বুঝছেন। গেমের লিঙ্কটা আমি বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে এই গেমটা প্লে করবেন। তো পেন টুল যেভাবে ক্লিক করে, শিফটের সাথে ক্লিক করলে কি স্টেট লাইন তৈরি হয় না? স্টেট লাইন আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। সেম ভাবে কি একটা ঘরের আইকন এখানে ড্রয়িং করা হয়েছে, শিফটের সাথে আমরা ক্লিক করতেছি, কি এটা কি স্টেট লাইন হচ্ছে না? বলেন। এখন একটা বৃত্ত কিভাবে ড্রয়িং করতে হবে দেখাচ্ছে, তাই না? আমরা কি বলেছি, যখন এইখান থেকে আমাদের এরকম কর্নার, এখান থেকে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট কোনো নির্দিষ্ট স্থান থেকে তৈরি করতে হয়। এখানে ক্লিক করে যখন ড্র্যাগ করি তখন কি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয় না? অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হলো। আমরা এখানে যদি ড্র্যাগ করি তাহলে কি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হচ্ছে না? এখানে যদি ড্র্যাগ করি অ্যাঙ্কার পয়েন্ট কি তৈরি হচ্ছে না? এরকম বলেন তো। এভাবে কি প্র্যাকটিস করবেন। এখন এইটা দেখেন কয়েকটা এরকম দেখাই দিবে যে কিভাবে আপনার কাজ করতে হবে। এখন এটাতে ক্লিক করে আমরা যদি এরকম ড্র্যাগ করি এখান থেকে এরকম হ্যান্ডেল বার তৈরি হবে না? অল্ট এর সাথে করলে কি আমরা কি অল্ট দিয়ে এরকম ডিভাইড করতে পারি? আমরা তো জেনেছি তাই না যে পেন টুলে কিভাবে কাজ করে, মনে আছে? প্রথমে যেটা বললাম, যদি আমাদের হ্যান্ডেল এই অংশটাকে ছোট বড় করতে হয়, নড়াতে হয়, তাহলে অল্টে ক্লিক করতে হয় না? অবশ্যই সেটা কি পেন টুলের ক্ষেত্রে আমরা যখন ইচ্ছা তখন করতে পারি। এইখানে ক্লিক করেই অল্টে ক্লিক করতে হয়, না করলে হয় না। আমি ক্লিক এখন মাউসের লেফট সাইডে ছেড়ে দিয়ে আমি অল্টে ক্লিক করি, এটা কিন্তু হবে না, কিন্তু আমাদের ইলিস্ট্রেটর সেটা করতে পারি। তো আমরা এখান থেকে অল্টে ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে গেলাম। এভাবে যদি আমরা এটাকে নিয়ে যাই মুভ করা, ওকে, অল্টে ধরে রেখেছি আমরা, আমরা মাউসের লেফট সাইডে কিন্তু ছাড়ি নাই। অল্টে ক্লিক করে এখান থেকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম, তাই না? হয়ে গেল। এভাবে কি এই শেপটা কি এই শেপটা এখন আমরা করব। দেখেন এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই শেপটা কি আমাদের উপরের দিকে না? তাহলে কি আমরা যখন এটাকে কাজ করব তখন অল্টের সাথে এটাকে উপরের দিকে নিয়ে আসলাম। অ্যাঙ্কার পয়েন্টটাকেও ছোট করতেছি, কারণ আমাদের কি উপরের দিকে যেতে হবে, এবং উপরের দিকে ছোট না, এটা কি আমাদের কার্ভটা আবার এইদিকে আসে না? আমরা উপরে যে এটাকে এভাবে কার্ভ করতেছি। ব্যাক দিয়ে আমাদের এখানে নেওয়াটা ভুল হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে আমরা কয়টা পয়েন্ট নিতে পারবো, এই পয়েন্টগুলোর মধ্যে আমাদের এই বিষয়গুলো শেষ করতে হবে কিন্তু।
অল্টে ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে আসলাম, এখানে একটা ক্লিক। যেহেতু এটা রাউন্ড আছে তাহলে দুইটা ভাগে এটাকে আমরা বিভক্ত করে নিতে পারি। একটা বৃত্তের চারটা ভাগে বিভক্ত করা ছিল না, এখানে দেখলাম না প্রথম দিকে, মনে আছে যখন এই কাজ করলাম এখানে গেমের? তো আমরা এখন এটাকে ব্যাক দিয়ে, যেতে স্ট্রেট লাইন হয় নাই, আমরা এটাকে একটু ব্যাক দিতে পারি। ব্যাক দিয়ে এটুকু রিসাইজ করে অল্টের সাথে এটাকে সমান্তরালে নিয়ে গেলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা, ওকে, আমাদের কাজ শেপটা কমপ্লিট। এইভাবে আপনারা এই গেমটা প্র্যাকটিস করবেন। আমি প্রত্যেকটাই দেখেন, এইখান থেকে আমাদের কার্ভ আছে না এইভাবে, তো আমরা এটা কি করব, এইখানে আসলাম, আসার পর এটাকে ড্র্যাগ করে এটাকে একটু কার্ভ করতে জন্য ড্র্যাগ করলাম, এখান থেকে যেন কার্ভ হয় এদিকে, এতটুকু মাঝখানে যে, এটার মাঝখানে যে আবার ক্লিক করলাম, মাঝখানে যে এখান থেকে এতটুকু কার্ভ করলাম। সেম ভাবে এইখানে আসবো, এই সরাসরি যে লাইনটা আছে, মানে কার্ভটা করতে হলে সমান্তরাল ভাবে লাইন করতে হলে এই যে কর্নার পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ না করলে এখান থেকে তো কার্ভ হবে না, তাই না? সমান্তরালে যদি আমরা ড্র্যাগ না করি, আমরা এখান থেকে ক্লিক করি, ক্লিক করে যদি এবার পয়েন্ট করতে যাই, এটা কিন্তু দেখতে ভালো লাগবে, সেই জিনিসটা কার্ভ হবে কিন্তু ভালো লাগবে না। আমাদের পারফেক্ট কাজ শিখতে হবে। এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখন যদি এটা সরাসরি কর্নারে ক্লিক করি, কর্নার করি, তাহলে এটা কি দেখতে ভালো লাগতেছে না? দেখতে ভালো লাগতেছে না বলেন? আমাদের এটা কিন্তু কমপ্লিট। সেম ভাবে এই পয়েন্টে এসে ড্র্যাগ করতেছি, অর্থাৎ এইটা দ্বারা বুঝতে পারবেন যে আপনার শেপগুলো কোন ধরনের শেপগুলোতে কিরকম পেন টুলটাকে আপনাকে ইউজ করতে হবে, তাই না? বলেন। একটা আইডিয়া কিন্তু আপনার ভিতরে আজ চলে আসবে তখন। এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করি, স্টেট মিডল পয়েন্ট থেকে, ওকে, এতটুকু দেখছেন? এখান থেকে ক্লিক করে মিডিল থেকে এতটুকু, তাই না? অল্টে ক্লিক করে এখানে ক্লিক করলাম। পারবেন না এভাবে প্র্যাকটিস করতে? এভাবে তো দেখেন, এই দেখেন এই শেপটা অনেক বড়, আমরা ক্লিক করলে এই শেপের ভিতরে যাচ্ছে না, তার মানে কি এই শেপটাকে দুইটা ভাগে বিভক্ত করে নিতে হবে। এই একটা অংশ এতটুকু, এই একটা অংশ এতটুকু। এখন এটা যদি মাঝখান থেকে নিই এই শেপে, তাহলে সেটা দেখতে আরো ভালো লাগবে না? মাঝখানে যাব, এতটুকু করলাম, অল্টের সাথে ক্লিক করে এইটাকে একটু ছোট করে নিলাম, অ্যাঙ্গেলটাকে যেন এই শেপের সাথে সমান্তরাল। এখন এই অল্টের সাথে ক্লিক করে এটাকে উপরের দিকে না নিয়ে গেলে কাজ করবে? কাজ করবে না। এটাকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, এটাকে দুইটা ভাগে বিভক্ত করলাম, যেভাবে শেপটা আছে আমরা সেভাবে এখন তৈরি করব। প্রথম প্রথম প্র্যাকটিস করতে খুব বিরক্ত লাগবে, বুঝছেন? এই গেমটা মনে করেন যে কাজই করবে না, আপনি নিয়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে কাজই হবে না। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে হাত স্মুথ হবে এই গেম প্র্যাকটিস করতে থাকলে। এখন কি আমাদের দেখেন, এই যে কর্নারটা, আমাদের কর্নার দরকার না, এখানে আমরা তার কেটে দিতে পারবো না, কর্নারের দরকার। আমরা এটাকে এই হ্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে যাবো, তাহলে কাটটা এইভাবে হবে না? দেখছেন? আমরা যে ঢেউ খেলাতে হবে, তাই না? আমরা যে এখানে ক্লিক করে যদি এইভাবে ড্র্যাগ করি, তাহলে উপরের দিকে তো এইভাবে ব্যাকা হয় না? ওই যে ঢেউ খেলানোর কথা বললেন ভাই,
হচ্ছে তো? অল্টের সাথে ক্লিক করে এখানে নিয়ে আসলাম, তাই না? এটাকে আবার অল্টের সাথে ক্লিক করে এদিকে নিয়ে আসতে হবে না? না নিয়ে আসলে তো কার্ডটা এইভাবে হবে না। আমরা যদি এইখানে নিয়ে যাই, এতটুকু করলাম ঠিক আছে, এখন যদি আমরা এইভাবে রেখে দিই, আমরা কি এইদিকে যেতে পারবো? কখনোই যেতে পারবো না। এই কমন সেন্সটা আমাদের ভেতরে আসবে তখনই, যখন এই গেমটা প্র্যাকটিস করবো। অল্টের সাথে ক্লিক করে ছোট করলাম, ছোট যতটুকু করবো সেই অনুযায়ী আমাদের কি কার্ড হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিতে পারবে, অথবা এই যে উপরে কন্ট্রোল জেড এখানে অপশন আছে। এখানে আমাদের একদম অ্যাকুরেট, মাঝখানে পয়েন্টে ক্লিক হচ্ছে না, তাই আমি দিচ্ছি না। যদি আপনি ভুল দেন, ভুল জায়গায় দিলে কিন্তু তার সামনে আগাবে না। আপনি এখানে ক্লিক করেন, এখানে আগাবে না। আপনাকে অ্যাকুরেট পয়েন্টেই সিলেক্ট করতে হবে। দেখছেন? অবশ্যই রাইট সাইড থেকে আপনাকে উপরে উঠতে হবে। পেন টুল যখন ইউজ করতেন তখন সেটাকে রাইট সাইড থেকে ইউজ করা শিখতে হবে। আমরা এটাকে ছোট করলাম, এই দিক থেকে আমাদের মুভ করতে হবে, তাই না? দেখেন এটা আমাদের বড় হয়ে গেছে, যার জন্য হচ্ছে না। তো আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করে এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, এই ভিডিওটি শেষ হবে ভাই। হ্যাঁ, এই যে এটাই মনে হয় শেষ। এরকম প্রত্যেকবার প্র্যাকটিস করতে থাকবেন। খুব কঠিন না কিন্তু, ঠিক আছে? মানে আমার কাছে মনে হচ্ছে না কঠিন, কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে ভাই। সত্য বলতেছি, হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন এভাবে? জি স্যার। তো এই গেমটা একটু খেলবেন প্রত্যেকেই, ঠিক আছে? ফ্রি ফর্ম জি ভাইয়া। ট্রান্সফর্ম টুল ইজি আছে, কিন্তু ওই টুল দিয়ে কাজ করা যাবে না। মাহিন আপু, ওই টুল দিয়ে কাজ করা যাবে না, ইজি থাকলে কাজ করা যাবে না। যেটার কোনো ভবিষ্যৎ নেই সেটা কখনো ইউজ করা যাবে না। আমি এই জন্য দেখাই নাই।
ওটা তো জাস্ট পয়েন্টের এরকম পয়েন্ট নিয়ে জাস্ট পয়েন্টে ক্লিক করে করে সেই অ্যাঙ্কার পয়েন্ট গুলো তৈরি করে যাচ্ছেন, কিন্তু পেন টুলের সাহায্যে আপনি যদি একটা কাজ শিখতে পারেন, সেই কাজটা আপনি ফটোশপে যদি কাজে লাগাতে পারবেন, পেন টুলের জ্ঞানটা ইলিস্ট্রেটরেও কাজে লাগাতে পারবেন, তাই না? এবং এই পেন টুলটা যদি প্রপার হইতে না পারেন, সব কাজের ক্ষেত্রে আপনার ওই ফ্রি ফর্ম টুলটা কাজে আসবে না। বুঝতে পেরেছেন? তো পেন টুলটাকে ইউজ করা শিখতে হবে, প্র্যাকটিস করতে প্রচুর। এই পেন টুলের মনে করেন 2-3 দিন ধরে পেন টুলে প্র্যাকটিস করবেন। না কি বার? বৃহস্পতিবার না? আজকে কি বৃহস্পতিবার না? বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত খালি পেন টুলে প্র্যাকটিস করবেন প্রত্যেকে। প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর। অল্ট, শিফট, কন্ট্রোল এগুলো কোনটা কিভাবে কাজ করতেছে সেটা একদম মাথায় একদম গেঁথে নিবেন, যে কন্ট্রোলে ক্লিক করলে আমাদের কি হচ্ছে, অল্টে ক্লিক করলে কি হচ্ছে, এই বিষয়গুলো যদি এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে মাথায় গেঁথে নিতে পারেন, তাহলে আপনার জন্য পেন টুল ইউজ করা খুবই সহজ। অর্থাৎ কিবোর্ডে আপনার হাত থাকাই লাগবে, অল্ট, কন্ট্রোল, শিফট, তিনটা বাটনে তিনটা কি উপরে আপনার মনে করেন তিনটা আঙুল থাকাই লাগবে। এবং মাউসের লেফট পাশে ক্লিক করে ছেড়ে দেওয়ার অভ্যাস ডাল দিতে হবে, ক্লিক করে ধরে রেখে কাজ করতে হবে। পেন টুলে কাজ করতে হলে ক্লিক করে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করাই যাবে না। পেন টুল নিয়ে কাজ করতেছি, ছেড়ে দেব, এই চিন্তা ভাবনা করবেন না। আমরা না ছেড়ে যদি আমাকে এটাকে কাট করতে হয়, এই হ্যান্ডেলটাকে আমরা ছোট বড় করে আমাদের যে কেটে দিতেই হবে হ্যান্ডেলটাকে, মনে করেন এখান থেকে যদি কর্নার দরকার হয়, তা না, কিন্তু আমাদের এই কর্নার দরকার হলে আমাদের এই হ্যান্ডেল বারটাকে ধরেও ঠিক করে আমাদের কর্নারে কনভার্ট করতে পারি, তাই না? এভাবে কিন্তু কর্নারে কনভার্ট করতে পারি। এর মানে যে এই না যে আমাদের এখান থেকে কেটে না দিলে আমাদের কর্নার তৈরি হবে না। কর্নার কেন তৈরি করতে পারবো না বলেন? ক্লিক করে এই পয়েন্টটাকে ভিতরের দিকে নিয়ে আসলাম, কর্নার তৈরি হচ্ছে না। এখানে এখানে আমরা কেটে না দিয়ে যদি এই এই হ্যান্ডেলটাকে ধরে এই লাইনের সোজা নিয়ে আসি, তাহলে কি আমার লাইনটা অটোমেটিক সোজা হবে না, সমান্তরাল হবে না? কর্নারকে তখন তৈরি হবে না বলেন? কর্নার তৈরি হবে না। তো কিবোর্ডের অল্ট, কন্ট্রোল এবং মাউসের লেফট সাইডে এই তিনটা পেন টুলের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবসময় এই তিনটাকে মনে করেন যে ইউজ করতে হবে। আর সব থেকে বেশি ইউজ করা হয় অল্ট। কিবোর্ডে অল্টটাকে সব থেকে বেশি ইউজ করা হয় কেন? অল্টটাকে সব থেকে বেশি ইউজ করা হয়, অল্ট এবং স্পেস বারটাকে বেশি ইউজ করা হয় কেন? কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমাদের কাট দরকার অথবা কর্নার দরকার। তো আমাদের যদি কর্নার দরকার হয় বা এটাকে ছোট করতে হয়, হ্যান্ডেলটাকে ছোট, আমাদের যে এই সামনের যে পয়েন্ট, অর্থাৎ হ্যান্ডেলটাকে ছোট করতে হয়, তাহলে অল্টে ক্লিক করতে হয়। পিছনে নিয়ে যেতে হলে অল্টে ক্লিক করতে হয়, তাই না? যদি আমাদের এটাকে নিজের মতো করে নড়াতে হয়, স্পেসটাকে ক্লিক করতে হয়। এই পয়েন্টটাকে যদি কোথায় বসাবো সেটা যদি ঠিক করতে হয়, আমরা এখান থেকে কি করতে পারি, স্পেসে ক্লিক করে সেটা অবশ্যই ঠিক করে দেখতে পারি। বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে মোটামুটি সবাই এই বিষয় সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন। তো ভয়ের কোনো কারণ নাই। পেন টুল এই জন্য বৃহস্পতিবার আমি টার্গেট করে বৃহস্পতিবার ওয়েট করতেছি, বৃহস্পতিবারে পেন টুল দেখাবো, যেন এক্সট্রা সময় পাই আমরা হাতে 2 দিন প্র্যাকটিস করার জন্য, তাই না? পেন টুলটাকে তো আমরা পেন টুল নিয়ে প্রত্যেকেই প্র্যাকটিস করার চেষ্টা করব বেশি বেশি। এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আর যাই করেন, গেম খেলেন প্রয়োজনে। গেমের আপনারা যেখানে সমস্যা মনে হচ্ছে, আমি গেমটা কিন্তু সলভ করে আপনাদের দিয়ে দিলাম, যেন ওই সলভের ওই বিষয়গুলো দেখে একটু বুঝতে পারেন যে এখানে বেঁধে যাচ্ছে। না দেখে গেম খেলার চেষ্টা করবেন, প্রথমে খুব বিরক্তকর লাগবে, খুব বিরক্তকর, পারবেন না তখন খুব বিরক্তকর লাগবে, কিন্তু ব্রেনটাকে ঠান্ডা রাখবেন। ওই ঠান্ডা রেখে ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আমার ভিডিও না দেখে এই পেন টুলের এই গেমের প্র্যাকটিস চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনার ভুলগুলো আপনি বুঝতে পারেন। এখন যদি আপনি ভিডিও দেখে যে ভাইয়া কোথায় কোথায় ক্লিক করতেছে, ওইখানটা যদি ক্লিক করি, তাহলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে। এভাবে কাজ করলে কিন্তু কাজ আগাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন?
তো এই হচ্ছে আমাদের পেন টুল, পাত এবং ভেক্টর মাস্ক দেখলাম, তাই না? পেন টুল, স্ট্রোক, পাত এবং ভেক্টর মাস্কের আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই বিষয়গুলো প্রত্যেকে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। ঠিক তো? একদম পাক্কা। ভাই ওই যে রানা এবিডিপি নামে সাইকেল, উনি কি এবিডিপি কি? জানেন না উনি কে? না ভাই, এখন চিনি নেই। উনি আমাদের দেখাশোনার দায়িত্বে আছেন, ঠিক আছে? জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, উনি প্রত্যেকটা ক্লাসে আসে, উনি ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা সেটা খোঁজ খবর রাখে।